মমতা ব্যানার্জি আমাদের কাছে একটা মায়ের মতন, তিনি আগলে রেখেছেন আমাদের সকলকে। তা আমার কথা হচ্ছে, ধর্মের নামেই রাজনীতি বন্ধ হোক, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটা কিন্তু খুব প্রয়োজন মেয়েদের, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু প্রধান ভূমিকা তোমার নিজেকেই পালন করতে হবে। যে স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু শেখা আছে, তুমি যদি স্ট্রাগলটা না করো তুমি শিখতে পারবে না। আমি আমার স্বামীর প্রেমিকা বা পরে স্ত্রী হয়েছি, আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে কিনা এটা খুব গুরুত্বপূর্ণ। আমি বলছি না দুজনে মিলে একসাথে, দুজনে যখন রোজগার করছে অবশ্যই দুজনের মধ্যে সেই কি বলবো কম্প্যাটিবিলিটি নিশ্চয়ই থাকবে, দুজনে মিলে একটা ফ্ল্যাট কিনবো, দুজনে মিলে সংসার চালাবো, এটা ইকুয়ালিটি। মতবিরোধ না হলে আবার স্বামী স্ত্রী কিসের? এখনো সম্পূর্ণভাবে যে নারী পুরুষের মধ্যে কোনো রকম ভেদাভেদ নেই সেটা তো বলা যায় না। এখানে তো কোনো স্লেভারি না যে একজন বলে দেবে আর তার কথা মানবো। সেটা হচ্ছে বলা হয় যে তৃণমূলের দুটো দল রয়েছে, দুটো টিম রয়েছে, একটা অভিষেক ব্যানার্জির টিম, একটা মমতা ব্যানার্জির টিম। এটা কি সত্যি? একদম আমাদের সকলের এনার্জি অভিষেক ব্যানার্জি। ২১-এও যেটা হয়েছে ২৬-এও সেটা হতে চলেছে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছে। নমস্কার। আজ মগজমারির আড্ডা এমন একজন এসছেন, তিনি ওই আছে না কথায় একটা, যিনি রাধেন আবার চুলো বাঁধেন, ঠিক ওরকমই ব্যাপার। আজ আমার সাথে যিনি আছেন তিনি একাধারে যেমন একজন শিক্ষিকা, আবার অপর প্রান্তে তিনি একজন থিয়েটার কর্মী, একজন সমাজসেবী, আবার তারই সাথে তিনি সংসারীও বটে, এবং তার পাশাপাশি একটি মহৎ কাজও তিনি করেন। তিনি রাজনীতির সাথে যুক্ত ওতপ্রোতভাবে। আজ আমাদের সাথে রয়েছে চাকদা থেকে আগত, আমাদের অনেকেরই পরিচিত সুচিস্মিতা সিংহ বিশ্বাস। দিদি, কেমন আছো? নমস্কার, ভালো আছি। ভালো আছো? চাকদা শহরে কিন্তু তোমার বেশ একটা জনপ্রিয়তা রয়েছে, এবং মহিলা মহল হোক বা নারী পুরুষ নির্বিশেষে আমরা প্রথমে ঠিক করেছিলাম যে আমরা এই যে পডকাস্ট আমাদের হয় মগজমারিতে, আমরা শুধুমাত্র কলকাতাকে কেন্দ্র করে করব না, আমরা কলকাতার আশেপাশে এবং গোটা বাংলা জুড়ে যে মানুষগুলো রয়েছে, যারা বিভিন্ন দিক থেকে অনেক অনেক মানুষের সাথে মিশে গেছে, তাদের সবার সামনে তুলে ধরার চেষ্টা করছে নানা রকমভাবে, তাদেরকে আমরা ডাকবো, তাদের সাথে আড্ডা মারবো। তো আজকে নদিয়া জেলার চাকদা থেকে তুমি এসছো, তো ভালো লাগছে, এবং তোমার সাথে আজকে একটা অন্যরকম আড্ডা হবে সব দিক নিয়ে। প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে তোমার ছোটবেলা। তুমি ছোটবেলা থেকেই এইভাবে সব রকম জায়গায় নিজেকে মেলে ধরা, এটা কি ছোটবেলা থেকে এটা ছিল? একদম তোমার প্রথম কথায় আমি চলে যাই, যে প্রথমে বললে যে আমাকে সকলে, চাকদার সকলে খুব ভালোবাসে, এটা ঈশ্বরের আশীর্বাদ। প্রথমে ঈশ্বরকেই ধন্যবাদ জানাবো। অ্যাকচুয়ালি চাকদাতেই আমার বর্ন অ্যান্ড ব্রট আপ, ওখানেই আমি জন্মাই, এবার তারপরে ওখানেই পড়াশোনা। তো কাজেই চাকদার মানুষেরা সকলেই আমাকে ছোটবেলার থেকেই দেখছে, একদম জন্মের সময় থেকে। আর তারপরে আসি নারী পুরুষ নির্বিশেষে। এখন এই মুহূর্তে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আসলে নারী পুরুষের আলাদা করে ভালো লাগার জিনিস আর নেই। এমনভাবে একটা সমাজ আমরা তৈরি করতে খানিকটা সক্ষম হয়েছি, পুরোপুরি হয়েছি সেটা বলতে পারবো না। এখনো সম্পূর্ণভাবে যে নারী পুরুষের মধ্যে কোনো রকম ভেদাভেদ নেই সেটা তো বলা যায় না, কিন্তু তবুও আমি যে পরিবেশে থাকি সেখানে অনেকটাই কিন্তু সেই ভেদাভেদটা নেই। তো সেক্ষেত্রে নারীদের জন্য কিছু করলে পুরুষরা খুব খুশি হয়, আর পুরুষদের সঙ্গে নিয়েই আমরা নারীদের জন্য কিছু করি। তো কাজেই আমার মনে হয় সেই জায়গাটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আর তুমি যখন বলছো শুনে সত্যি খুব ভালো লাগছে যে যেখানে আমি বড় হয়েছি, যেখানে আমার জন্ম কর্ম, সেখানকার মানুষদের সঙ্গে কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে। আর তারপরে যদি
অন্য কারোর মুখ থেকে শুনি যে আমার কথা কিছু ভালো বলেছে, তখন সত্যি মনে হয় যে সকলকে নিয়ে এই যে পথ চলার যে স্বপ্ন বা ইচ্ছে, সেটা আরো বেশি জোরালো হয়ে যায়। আর এবারে বলি, ছোটবেলায় হ্যাঁ, স্টেজ আমার খুব পছন্দ। ছোটবেলায় মা এবং মাসিরা বা যাই হোক আমার আত্মীয় স্বজনরা বলে আমি নাকি ছোটবেলায় কোনো উঁচু জায়গা দেখলেই সেখানটা গিয়ে বসতাম, এবং যেখানে একটু আলো পড়ে। তো স্টেজ অ্যান্ড লাইট, এটা আমার ছোটবেলার থেকে সত্যিই খুব প্রিয়। সেটা ছোটবেলায় তো আমি বুঝতে পারিনি, রিয়েলাইজ করতে পারিনি, এখন বড় হয়ে বুঝি যে সত্যি আমার স্টেজ আর লাইটটা খুবই প্রিয়। তাই যে কোনো ফর্মে আমার ভালো লাগতো। ছোটবেলায় সব স্কুলে যখন ভর্তি হয়েছি সব কিছুতে আমি পার্টিসিপেট করতাম, নাচে, গানে, তারপরে মার্চ পাস্ট, কোনো কিছুতে আমি পিছিয়ে আসতাম না। খেলা, মানে আমি দৌড়তে পারতাম না, মানে আমি তো খেলোয়াড় মাঠের মেয়ে না, কিন্তু আমি খেলতে পারি না বলে খেলায় নাম দেবো না সেটা আবার হবে না, আমি নাম দিতাম। এবার সেই খেলার তো বিভিন্ন ধরনের মানে রেস হতো, রিলে রেসও থাকতো, আবার স্কিল রেসও থাকতো। হয়তো ওখানে গিয়ে অঙ্ক কষে দৌড়তে হবে, তো ওই অঙ্ক কষা টষা বা কিছু গুছিয়ে রাখা, এইগুলোতে আবার আমি তখন পেরে যেতাম। হয়তো একটানা দৌড়ে হয়তো পারতাম না, সবার শেষেই দৌড়াতাম, কিন্তু ওগুলোতে পারতাম। কাজেই আমার ওই পার্টিসিপেট করার যে একটা প্রবণতা, সেটা ছিলই, পারি আর না পারি। তো সেটা আমার ছোটবেলার থেকেই ছিল। তো সেটাই হয়তো জানি না এখন সেটা চলছে, সেটা থামেনি। আর বাঙালি ঘরের মেয়েরা তো নাচ গান এগুলো বাবা মারা শেখাই ছোটবেলার থেকে। এটা তো একদম আমাদের বাঙালিদের একটা কালচার, যে শিখতেই হবে। কতটা কন্টিনিউ হলো পরে না পরে সেটা তো পরিস্থিতির উপর নির্ভর করে, কিন্তু আর 5টা বাঙালি ঘরের মেয়েদের যেরকম ভাবে গান, নাচ ইত্যাদি সমস্ত শেখানো হয়, তো সেইভাবেই মা বাবাও আমাকে শিখিয়েছেন। এই হয় না যে ছোটবেলায় আমরা স্বপ্ন দেখতাম, যে কেউ স্বপ্ন দেখতো যে আমি প্লেন চালাবো, কেউ স্বপ্ন দেখতো আমি যুদ্ধে যাব, পুলিশ হব। তো তোমার ওই ছোটবেলায় কি স্বপ্ন ছিল, তুমি কি হবে বলো? দেখো, বিভিন্ন ফেজে এই স্বপ্নগুলো বদলাতেও থাকে। ছোটবেলায় যে জিনিসটা খুব আকর্ষণীয় বলে মনে হতো, বড় হয়ে হয়তো অনেক সময় বা টিনেজে আসার পরে হয়তো মনে হয়েছে যে না, বিষয়টা সেরকম না। কিন্তু একটা জিনিস জানি না, যারা এই মুহূর্তে এই পডকাস্টটা দেখছেন বা শুনছেন তারা হয়তো হাসবেন, কিন্তু ছোটবেলায় না আমি খুব স্পিচ প্র্যাকটিস করতাম। মানে ছোটবেলার থেকে আমার অভিনয় করার খুব শখ ছিল, এবং সেটা লুকিয়ে লুকিয়ে স্পিচ প্র্যাকটিস করতাম। কারণ আমি তো খুব মানে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, যেটা সাধারণত যে ফ্যামিলিগুলোকে বলা হয়, সেই রকমই একটা পরিবারে আমার জন্ম। একদম খুব সাধারণ একটা ছোটখাটো ব্যবসা করতেন আমার বাবা। তো সেখানে আমাদের এই ধরনের পরিবারের মেয়েদের কি থাকে একটা ইচ্ছে যে আমাদের পড়াশোনা করতে হবে, একটা চাকরি বা একটা ভালো জায়গায় এস্টাবলিশড হতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং বাবার পাশে দাঁড়াতে হবে। আর যেহেতু আমার বাবার চাকরি ছিল না, কাজে পেনশনেরও কোনো ব্যাপার ছিল না, তাই জানতাম যে বাবা যতদিন সক্ষম ততদিন তো সবকিছু ঠিক থাকবে, কিন্তু যদি বাবার এরকম হয় যে ব্যবসাটা আর নেই বা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, তখন তো আমাকে পাশে দাঁড়াতে হবে। তো এই রকম তো একটা আমাদের থাকে আর কি, আমাদের বাঙালি পরিবারগুলোতে। তো কাজেই সেই মুহূর্তে এবং সেই সময়কার যে সোশিও ইকোনমিক আমাদের যে সিচুয়েশন ছিল, তখন আর আমি সাহস করে বলে উঠতে পারিনি যে আমি অভিনয় করতে চাই। এখনকার মতন এখন যেরকম অনেক কিছুই কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে, সেই সময় কিন্তু অনেক বিষয় না খুব মানে কেমন একটা ধোঁয়াশার মধ্যে ছিল। মানে কলকাতা আসাটাও আমাদের মতন ওরকম মফস্বলের মতন জায়গার থেকে বা অভিনয়ের ইচ্ছে নিয়ে আসাটা, সেটা খুব সহজ ছিল না। তো সেটা আর বলতে পারিনি কখনো, কিন্তু অভিনয়ের ইচ্ছাটা আমার ছোটবেলার থেকেই ছিল। কিন্তু যাই হোক, পড়াশোনাটাও করব সেটাও আমার মধ্যে একটা ছিল যে আমাকে পড়াশোনাটা ফিনিশ করতে হবে। তো তার মধ্যে গান চলেছে, নাচ, আমি নিজের ইচ্ছেতে মা বাবাকে বললাম যে একদিন যে আমি এবার নাচ শিখতে চাই। তো মা বলল যে দেখো, নাচ শিখতেই পারো, কিন্তু সেই নাচ শেখাটা যেন ওই শুধুমাত্র সাজুগুজু করে স্টেজে ওঠার জন্য না হয়, নাচের জন্যই নাচ হয় যেন, মানে নাচটাকে তুমি শিখতে চাও কিনা। তো আমি ওই জন্য, অনেক বাচ্চাটা একদম ছোটবেলা থেকে নাচ শেখা শুরু করে, আমি কিন্তু একটু বড় হয়ে নাচ, মানে 7-10-এ পড়ি, তখন আমি স্বেচ্ছায় নিজের ইচ্ছেতে কিন্তু আমি নাচ শেখা শুরু করলাম, এবং সেই নাচটা অনেক দিন পর্যন্তই কন্টিনিউ করেছি। তারপরে
সঞ্চালনা, এরকম স্টেজ, যে আমি প্রথমেই যেটা বললাম যে স্টেজ যেহেতু প্রিয়, ক্লাসিক্যাল প্রোগ্রামসে বিশেষ করে, তখন আমি সঞ্চালনার বেশ ডাক পাচ্ছি। এবং আমার সত্যি আমি ব্লেসড বলবো, আমার অনেক ওয়েল উইশার্সরা আছে, সবাই যে আত্মীয় তা নয়, অনেকে কিন্তু পরিচিত মানুষ, কিন্তু খুব আমার মানে ভালো চেয়েছেন হয়তো, এবং তারা কিন্তু আমাকে ঠেলে দিয়েছে যে না তুই পারবি, এই যে তুই পারবি, তোকে পারতে হবে, এটা আমাকে খুব এনকারেজ করেছে। তাই হয়তো সেই সময় 16-17 বছর বয়সে কি পারতাম জানি না, কিন্তু ওই একটা শুরু হলো আমার জার্নি, আস্তে আস্তে সঞ্চালনা, ইংরেজিতে সঞ্চালনা করা, এগুলো আস্তে আস্তে করা শুরু করলাম। এইভাবে চললো। কিন্তু আমার জীবনে একটা বিশেষ ঘটনা ঘটলো হচ্ছে, আমার একটু খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল। তো সেটা আনএক্সপেক্টেড ছিল। অনেকেই ভাবেনি যে আমার এত তাড়াতাড়ি বিয়ে হবে। যেহেতু আমার প্রচুর স্বপ্ন ছিল, বাবা মায়েরও খুব আমাকে নিয়ে স্বপ্ন ছিল, স্কুলের টিচার্সদেরও আমাকে অনেক স্বপ্ন ছিল, কারণ পড়াশোনা করতেও আমার ভালোই লাগতো, খারাপ লাগতো না। মানে এমনি ছোটদের যে একটা অনীহা থাকে সেটা আলাদা, ছেড়ে এমনি মানে জানতে ভালো লাগতো। তো ওর জন্য বিয়েটা একটা সারপ্রাইজিং ছিল সকলের কাছে। তো এইচএস পাশ করার পরে কিন্তু আমার বিয়ে হয়ে যায়। আচ্ছা, তাহলে কলেজ জীবনটা কি মানে পুরো বিবাহিত জীবনের একদম সাথে কলেজ একদম, হ্যাঁ হ্যাঁ, পুরো মানে ফার্স্ট ইয়ারে উঠে আমার বিয়ে হয়। হুম, বিয়ে হয়ে যাওয়ার পরেও আমি রেগুলারই কলেজ করি। আচ্ছা, প্রত্যেকদিন কলেজ যাওয়া, পরীক্ষা দেওয়া, সবই চলতে থাকে। গ্র্যাজুয়েশনের পর মাস্টার্স করা, তো মাস্টার্সও অ্যাপ্লাই করি বিভিন্ন জায়গায়, ইংলিশ ছিল আমার সাবজেক্ট, তো কল্যাণ ইউনিভার্সিটিতে আমার হয়ে যায়। যদিও সেই সময় তো কল্যাণ ইউনিভার্সিটিতে পাওয়াটা একটা খুব ইয়ে ছিল আর কি, মানে বড় ব্যাপার ছিল যে পাবো কি পাবো না, নাম্বারের অনেক ডিম্যান্ড ছিল। তো যাই হোক, হয়ে যায়। সেখানেও কিন্তু আমি রেগুলারলি ক্লাসে যাই, ক্লাস করি। তো সেক্ষেত্রেও আমি বলবো এটা তো অবশ্যই আমার পরিবারের সাপোর্ট ছাড়া, বিশেষ করে আমার হাজবেন্ডের সাপোর্ট ছাড়া সেটা সম্ভব হতো না। হতো না মানে কি, মানে ওরকমও যুগ ছিল না যে মেয়েদের পড়াশোনা করতে দেওয়া হবে না, ঠিক সেটা নয়, কিন্তু তারপরেও না একটা মরাল সাপোর্ট থাকলে পিছনে, বা আমি আহ, যাকে ভরসা করে আর কি বিয়ে করলাম আর কি, সেটা তো হাজবেন্ডকে, হুম, তো তার যদি একটা মরাল সাপোর্ট থাকে, চলার পথটা অনেকটা মসৃণ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে, এবং তখনও কিন্তু আমি নাচ কন্টিনিউ করছি, কলেজের সমস্ত প্রোগ্রামে নাচ গান করেছি, ইউনিভার্সিটির প্রোগ্রামগুলো আরও বর্ণাঢ্য হয়, তো সেক্ষেত্রে সেখানেও নাচ গান করেছি। বাড়িতে ইভেন কিছুদিন তবলিয়া রেখেও নাচ করেছি। তো সেগুলো আবার ধরুন প্রায় 22-23 বছর হয়ে গেল, 23 বছর হতে চললো আমার বিয়ে হয়েছে। অনেকেই 23 বছর আগে কিন্তু আবার অনেক পরিবারে কিন্তু সেটা অনেকের কাছে সেটাও একটা অবাক করা ছিল, যেহেতু আবার আমাদের পরিবারটাও রাজনৈতিকভাবে একটু রেপুটেড ছিল। আমার শ্বশুরমশাই তখন এমএলএ ছিলেন যখন আমার বিয়ে হয়েছে, কাজেই অনেকে অনেক রকম ধারণা ছিল। আমাদেরও বিয়ের আগে মানে আমার বাপের বাড়ি যেটা একদম নন পলিটিক্যাল, মানে আমাদের সেইভাবে পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, যদিও আমার মানে ঠাকুরদা তারা কংগ্রেস মাইন্ডেডেরই ছিলেন, কিন্তু সেইভাবে অতটা প্রভাব ছিল না। আর এটা একদমই সম্পূর্ণ একটা অন্যরকম পরিবার, সব সময় পলিটিক্যাল লোকজন আসছে, একদম অন্যরকম একটা চিত্র। সেখানে অনেকেই হয়তো ভেবেছিলেন যে কিভাবে কি হবে না হবে, আমি পড়াশোনা আদৌ কন্টিনিউ করতে পারবো কিনা। তো সেই সমস্ত প্রশ্ন ছিল, কিন্তু পড়াশোনাও হয়েছে, মোটামুটি হয়েছে। তারপরে যাই হোক, যা কো কারিকুলার অ্যাক্টিভিটিস মোটামুটি করতে পেরেছি, টুকটাক যতটুকু, মানে সেইভাবে দেখুন আমার তো খুব একটা কোনো বড় আশা টাশা ছিল না যে এটা অ্যাচিভ করতে হবে সেটা অ্যাচিভ করতে হবে। আর যেটা বললাম যে সময়ের সাথে সাথে প্রায়োরিটি চেঞ্জ হয়েছে। কখনো মনে হয়েছে যে একটা চাকরি, যখন আমার মাস্টার্স শেষ হলো তারপরে আমার সন্তান এলো আর কি, আমার একটি কন্যা সন্তান, তো যে সময়টুকু আমার কন্যা সন্তানের জন্য একটা বছর আমি বেড রেস্টে ছিলাম, তো তখন আমার সব সহপাঠীরা, আমার সমস্ত বন্ধুরা সেই সময়ের সেই বছরটা বিএড করে নিয়েছে।
তখন আমি শুয়ে শুয়ে শুধু ভাবছি যে মানে ওরা এত এগিয়ে গেল। হ্যাঁ, তো যেই মুহূর্তে আমার মেয়ে হলো, আমার তখন ফার্স্ট আর কি আমার ছিল যে আমি বিএডটা করতে হবে, মানে আমাকে চাকরি পেতে হবে। তখন মনে হচ্ছিল চাকরি পেলেই বোধহয় আমার জীবনের অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে, মানে সেই সময়টা ওটাই আমার প্রায়োরিটি ছিল। যদিও তার আগে কিন্তু খুব যে আমি চাকরি করব বা টিচার হব সেটা আমি কখনো ভাবিনি। অন্যান্য দিকেও আমার অনেক ন্যাক ছিল। তারপরে যেটা বললাম, সিচুয়েশন ওয়াইজ অনেক কিছুই মানসিক পরিবর্তন হয়। তারপরে তখন মনে হলো যে মেয়ে হলো, তখন যে না বিএড করতে হবে, 1 বছরের তখন বিএড এর কোর্স ছিল, বিএড করলাম এবং তারপরেই চাকরিটা হলো। এসএসসিও আমি 3 বার দিয়েছিলাম, 3rd টাইমে হয়েছে। বিএডটা হলো, বিএড এর নম্বরটা নিয়েই হয়েছে। তো তখন সেটা মনে হয়েছিল, এনজয়ও করেছি চাকরি পাওয়ার পর। যেটা হয়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটা কিন্তু খুব প্রয়োজন মেয়েদের। সেটা আমি অনুভব করি অন্য কোনো অভাববোধ থেকে না, কিন্তু এটা একটা সেলফ রিয়েলাইজেশন যে আমি অল্প বয়সে বিয়ে হয়েছে আমার। আমি তো বারবারই বলছি আমি ব্লেসড যে আমার শ্বশুরবাড়ি সাপোর্টিভ ছিল, মা বাবা তো ছিলই সব সময়। পারিপার্শ্বিক আরও যারা বললাম যে আমার সবাই আত্মীয় নয়, কিন্তু তারপরেও তারা আমার ওয়েল উইশার্স, সেটা তো ছিলই। আবার এটাও বলা যায় না যে কখনো কোনো বাধা আসেনি, কিন্তু এনিওয়ে সেগুলোকে কমব্যাট করে এগিয়ে গেছি। কিন্তু সব মেয়েদেরই যে পরিবার এরকম হবে সেরকমও নয়। প্রত্যন্ত গ্রামের মেয়েরা আছে, তাদের তো আমার স্বপ্নের থেকে তাদের স্বপ্ন তো আলাদা কিছু না। তারাও তো জন্মেছে কন্যা সন্তান, তারাও নারী, তাদেরও নানান ধরনের শখ আহ্লাদ থাকতে পারে, তাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে নানান স্বপ্ন থাকতে পারে। কিন্তু সেই স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু প্রধান ভূমিকা তোমার নিজেকেই পালন করতে হবে। মানে নিজের ওই যে ডিটারমিনেশন, সেটাকে প্রচণ্ডভাবে স্ট্রং রাখতে হবে। আর নিজের ভয়েসটা তখনই তুমি রাখতে পারবে বা স্ট্রং হবে যখন তুমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। তাতে তোমার বাবার প্রচুর টাকা থাকুক, তোমার শ্বশুর মশাইয়ের প্রচুর টাকা থাকুক, হাজবেন্ড কোটিপতি হোক, কিন্তু তারপরেও নিজের সেটাকে রাখার জন্য কিন্তু নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। মানে এবার সেই অর্থটা যা হতে পারে, কেউ 500 টাকা রোজগার হতে পারে, 5,000 টাকা হতে পারে, 5 লাখ টাকা হতে পারে, কিন্তু তুমি একটা কাজ করছো, কারণ সেই কাজের জায়গায় তোমার গুরুত্ব আছে। এটা না খুব বুস্ট করে, একটা মহিলাকে ভীষণভাবে কনফিডেন্স দেয়। তো সেটা আমি কিন্তু রিয়েলাইজ করেছি, এবং তখন মনে হয়েছে যে সত্যি বোধহয় 19 বছর বয়সে বিয়ে করাটা মানে এটা অন্য কোনো জায়গার থেকে না, কারণ আমি অনেক কিছু পেয়েছি। হ্যাঁ, অনেক সবই তো ঠিকঠাকই হয়েছে। আমি কন্যা সন্তান এত তাড়াতাড়ি হয়েছে, একসাথেই বড় হলাম সবাই মিলে। তো সেগুলো সব হয়েছে, কিন্তু এটাও আমি খুব ভালো মানে খুব ফিল করেছি, এবং সেটা আমি সকলকে বলি যে তারপরেই কিন্তু তোমাকে এডুকেশন শেষ করতে হবে, সেটা খুব মাস্ট। সত্যি সত্যি যদি আমার সেই সময় পড়াশোনা বন্ধ হয়ে যেত তাহলে কি হতো? আমার সেই স্বপ্নগুলো, আমাকে নিয়ে দেখা মা বাবার স্বপ্নগুলো, আমার মা বাবার স্বপ্ন, এবার সেটা কিন্তু কোনো জোর জবরদস্তি নাই যে অনেকে অনেক নেগেটিভ ভাবে এটা হয়তো অনেকে অনেক জায়গায় সেটাও বলছি যে হয়তো সেটা সেই সিচুয়েশনে যে বাবা মার কি নিজেদের স্বপ্ন সন্তানদের উপর চাপিয়ে দিতে চায়। ঠিক উল্টোভাবে যদি ভাবি যে বাবা মার তো সন্তানকে মানুষ করা, কিভাবে সে মানুষ করবে সেটা তো তার একটা মাথায় থাকে, এবং সন্তানও যদি বাবা মাকে ভালোবাসে, সন্তানেরও কিন্তু সেই দায়িত্ব থাকে যে বাবা মাকেই চাইছে, বা আমার বাবা মার যে সিচুয়েশন, আমাদের পরিবারের যে পরিস্থিতি, সে তার সাথে নিজেকে মানিয়ে নিয়ে বড় হওয়া। আমার এই মুহূর্তে চাইছি আমি এটা করতে, কিন্তু আমার বাবার সেই সামর্থ্য নেই, সেটা তো আমাকে সন্তানকে বুঝতে হবে। তো সেই সব কিছুই করা সম্ভব যদি আমি পড়াশোনাটা শেষ না করতাম। কারণ আমার মায়ের একটা কন্ডিশন ছিল, যখন আমরা বিয়ে করতে চাই আর কি, খুব ধুমধাম করেই বিয়ে হয়েছে। তো মা বলেছিলেন যে সব ঠিক আছে ঠিক আছে, মানে এখন তো একটা সারপ্রাইজ, মানে শকিং প্রায়, যে এখন বিয়ে দেওয়ার কথা তো আমরা ভাবিনি কখনো, কিন্তু তোমাকে কিন্তু পড়াশোনাটা কমপ্লিট করতে হবে। সেটা সেটা আমার খুব মাথায় ছিল, এবং শ্বশুরবাড়ির তরফ থেকেও তারা বলেছিলেন যে হ্যাঁ, মানে পড়াশোনা তো শেষ করতেই হবে। তো যাই হোক, সেইভাবে তাই মেয়েদের কথা আমি যখনই আসে, আর আমার ভালোও লাগে, কারণ আমার এখন যেহেতু আমি পঞ্চায়েতের একজন জনপ্রতিনিধি,
জেলা পরিষদের নির্বাচিত সদস্য। তা আমাকে বেশিরভাগ সময়টা আমাকে প্রত্যন্ত গ্রামে কাটাতে হয়। তো বিভিন্ন মহিলাদের সঙ্গে আমার দেখা হয়, প্রত্যেকদিন আলাপচারিতা হয়, বাড়িতে প্রচুর মহিলারা আসেন। তো সেই তাদের থেকে না আমি অনেক কিছু শিখি, এবং তাদের জীবনের যে অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা দিয়ে তাদের সঙ্গে কিছুটা শেয়ার করি, তারা তাদের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন, আমিও আমার কথাগুলো বলি। কিছু ক্ষেত্রে ওই আদান প্রদান হয়, শেখাটা তো কখনোই একমুখী হয় না, একটা আদান প্রদানের মধ্যে হয়। আমিও তাদের কাছ থেকে শিখি যে আচ্ছা এরকম সিচুয়েশন আমার ক্ষেত্রে এটা হয়নি, তারা কতটা স্ট্রাগল করছে। তো সেই স্ট্রাগলের গল্পগুলো শুনি, আবার আমার কথাগুলো বলি যে এইভাবে এইভাবে যে হাল ছেড়ো না, বা এইভাবে করতে হবে, এইভাবে কিন্তু করতেই হয়। তো মানে এইভাবে আর কি। ওই জন্য মেয়েদেরকে নিয়ে কোনো যদি কাজ হয় বা মেয়েদেরকে ঘিরে যদি কাজ হয়, আমাকে সেটা ভীষণভাবে মোটিভেট করে। ওই জন্য আমার কাজের অনেকটাই কিন্তু অনেক কিছুর মধ্যেই আমি মানে মহিলাদের সেই এক্সপিরিয়েন্সগুলোকে আমি কাজে লাগাই। এই যে তোমার কথার মাধ্যমে বুঝতে পারলাম যে তুমিও একটা লড়াই করে আজকে এই জায়গায় পৌঁছেছো, এবং তুমি যেহেতু আহ, প্রচুর মাটির কেন্দ্রিক এবং মাটির মানুষদের সাথে মিশে থাকো, এই গ্রাম বাংলার পঞ্চায়েত এলাকার মহিলাদের সাথে মিশে থাকো, তো সেখানে দাঁড়িয়ে তারাও তোমার থেকে অনেক অনুপ্রেরণা পায়। আমার বক্তব্য হচ্ছে এই যে মাঝখানে মাঝখানে একটা কথা ওঠে না যে মহিলাদের সমান অধিকার, মহিলাদের এই এই তোমার কাছে মহিলাদের সমান অধিকার মানে কি? এই তুমি যে কথাগুলো বললে, এটা একটা দিক, তাকে পড়াশুনো করতে হবে, তাকে নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে হবে। আরেকটাও শোনা যায়, সেটা হচ্ছে এই বাস ট্রেন যাই হোক সেখানে আলাদা একটা মহিলাদের চিহ্নিত করা সিট, এই বিষয়গুলো, এই যে সমান অধিকার। তারপর হচ্ছে মহিলারা অনেক জায়গাতেই দেখা যায়, শুধু কলকাতা নয় বা মেট্রো সিটি নয়, এখন প্রচুর জায়গায় দেখা যায় যে মহিলারাও সেটা তাদের চয়েস, তারা সিগারেট খাবে না কি খাবে আলাদা বিষয়, কিন্তু অনেকেই ভাবে এটা ঠিক আছে যে এইসব করলে হয়তো সেটা সমান অধিকার। তোমার কাছে এই যে দুটো দিক, এই দুটো দিক তোমার কাছে কিরকম? খুব ভালো একটা প্রশ্ন করেছো। প্রথম একটা পয়েন্টে যাই, যেটা তুমি বললে যে অনেক লড়াই করে আসা। দেখো, লড়াই বা সংগ্রাম বা স্ট্রাগল যেটাকে আমরা বলি, ভালোভাবে বাঁচতে গেলে বা আমার নিজের শর্তে আমি বাঁচবো, আমার নিজের ইচ্ছেটাকে প্রাধান্য দিতে হবে, আমার নিজের স্বপ্নগুলোকে আমি পূরণ করব, এইভাবে যদি ভাবতে হয় বা এইভাবেই যদি আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎকে তৈরি করতে চাই, তাহলে সকলকে সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। সেটা কেউ এসে দিয়ে যাবে না, প্লেটে করে এসে দিয়ে যাবে না। তো কাজেই সংগ্রাম করতেই হবে। এবং আজকে আমি ধন্যবাদ জানাবো যে এই যে একজন স্ট্রাগলার, আমিও একজন স্ট্রাগলার, এরকম স্ট্রাগলারের কথা তোমরা শুনছো, এতটা সময় তোমরা ব্যয় করছো, আমার খুব ভালো লাগছে। আর এবার আমি তোমার পরবর্তী প্রশ্নে যাই। এই সংগ্রামটা বুঝতে হবে সকলকে। এই যে স্ট্রাগল মানেই না, মানে প্রথমে সকলে মানে স্ট্রাগল করতে হবে, এটা আমি বাচ্চাদেরও পড়াই। আমি তো দুটো, মানে আমি স্কুলে চাকরি করছি, আমি 2007-8 সাল আমি স্টুডেন্ট লাইফ থেকে আমি কিন্তু পড়াই। মানে ইভেন আমি যখন এইচএস পরীক্ষা দিয়েছি, আমার রেজাল্টও বেরোয়নি, আমি তখন থেকে আমি টিউশন করি, ছোট বাচ্চাদের পড়াতাম। তারপর সেই পড়ানোর ওটা থেকেই গেছিল। তারপরে আমি টিচিং প্রফেশনেও আসি, মানে একদম এমএ দিতে দিতে আমি স্কুল জয়েন করি ডেপুটেশন ভ্যাকেন্সিতে। তারপরে প্রচুর স্কুলের চাকরি করেছি, আর গার্লস স্কুলে পরপর আমার দুটো স্কুলই গার্লস স্কুল। তো প্রচুর মেয়েদের তো আমি বড় হতে দেখি, একদম 5 থেকে 12 অবধি তারা বেড়ে ওঠে। তো তাদের যে মানসিক পরিবর্তন হয়, সেখানটা তারা না, মানে অনেকের মধ্যেই দেখি যে স্ট্রাগল করতে তাদের যেন একটা কোথাও একটা লেথার্জি, কিন্তু এটা তারা বুঝতে চায় না, বা আমাদের তাদের বোঝাতে হবে, তারা তো ছোট, যে স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু শেখা আছে। তুমি যদি স্ট্রাগলটা না করো, তুমি শিখতে পারবে না। আর তুমি যদি না শেখো, সারা জীবন আমাদের গার্জেনরা আমাদের মাথার উপর, বাবা মারা তো সারা জীবনের জন্য নয়, আমাদের পথটা তো আমাদের নিজেদের একাই চলতে হবে। তো এই স্ট্রাগলটা তখন খুব প্রয়োজন। ওই যে শেখাটা আমাদের হয়ে যায়, ওটা আমাদের ভীষণ কিন্তু কাজে লাগে। আমাদের তো পথটা একাই চলতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের অ্যাসোসিয়েটস থাকবে, কিন্তু আমাদেরটা আমাদের নিজেদের দেখে নিতে হবে। এবার আসছি
এই নারী পুরুষের সমান অধিকার। নারীর ক্ষমতায়ন যদি আমরা বলি, আমার মনে হয় একজন নারীর অর্থনৈতিক এবং রাজনৈতিক যে ক্ষমতা প্রয়োগ বা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতাটাই হচ্ছে আসল নারী ক্ষমতায়ন। তুমি দেখে থাকবে বহু আগে একজন বাড়ির মহিলা, এটা নিশ্চয়ই তোমরা সকলেই রিলেট করতে পারবে, বাড়ির পুরুষদের কাছে জিজ্ঞেস করে কাকে ভোট দেবো গো, তারা বলে দিত ওই ওই ওটাই ভোট দিও, এই এবারে এখানে দেওয়া যাবে না, ওখানে দাও। এটা বাড়ির পুরুষরা বলে দিতেন। খুব বেশি দিন আগেকার কথাও বলছি না, আমাদের ছোট থাকতেও হয়তো এরকম, এবং আমাদের আগের জেনারেশন তো বটেই। এখন কিন্তু সেই দিনটা নেই। এটাই নারীর ক্ষমতায়ন। এখন তারা নিজেরা, এরকম আছে যারা হাজবেন্ড অন্য জায়গায় ভোট দিচ্ছে, স্ত্রী অন্য জায়গায় ভোট দিচ্ছে, এটা নারী ক্ষমতায়ন। অর্থনৈতিক কোন সিদ্ধান্ত গ্রহণ, আমি এই জিনিসটা কিনবো কিনা, আমি এই ফ্ল্যাটটা কিনবো, নারীরা আজকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন। যদি না পারেন তাহলে সেখানে নারী ক্ষমতায়ন হয়নি। এই যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া মানে কি শুধুই রোজগার করার না, সেই রোজগারটাকে আমি খরচা করার অধিকারটাও আমার আছে, সেটা আর একজন বলে দেবে না। এই যে ইনভেস্টমেন্টের জায়গাটা, ইনভেস্টমেন্ট আমি কোথায় কি পলিসি করব, মানে আমরা তো সেটাই করে থাকি আমাদের ফিউচারকে সিকিউর করার জন্য, সেটা সেই মহিলা নিজে সেই সিদ্ধান্ত নিতে পারছেন কিনা, বা তার টাকা কাকে দেবেন, সে কাউকে সাহায্য করবে কিনা। প্রচুর মহিলাদের সঙ্গে তো আমার ইন্টারাকশন হয়, শুধুমাত্র আজকে আমি পঞ্চায়েতে কাজ করছি বলে নয়, আমি প্রচুর আমার কলিগস আছে, প্রচুর ছাত্রছাত্রীর মা বাবা মায়েদের সঙ্গে কথা হয়েছে, প্রচুর মানুষের সাথে আমি দেখেছি তাদের না নিজের একটা মানে ব্যক্তিগত জিনিস কেনার, প্রচুর মেয়েদের আমি দেখেছি তারা রোজগেরে, কিন্তু তারপরেও তারা কিনতে পারেন না, সেটা ওখান থেকে পারমিশন না পেলে কেনা হয় না। আমি বলছি না দুজনে মিলে একসাথে, দুজনে যখন রোজগার করছে অবশ্যই দুজনের মধ্যে সেই কি বলবো কম্প্যাটিবিলিটি নিশ্চয়ই থাকবে, দুজনে মিলে একটা ফ্ল্যাট কিনবো, দুজনে মিলে সংসার চালাবো, এটা ইকুয়ালিটি। সেখানে কিন্তু মহিলারাও কিন্তু বলতে পারবেন না যে তুমি বিয়ে করেছো মানে তোমার সব খরচা তোমারই চালানোর দায়িত্ব, সেখানে তোমাকে অবশ্যই তোমাকে কন্ট্রিবিউট করতে হবে, কারণ সংসারটা দুজনে, এটা ইকুয়ালিটি। আর যেটা বললেন ট্রেন বাসের কথা, এটা নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাইবো না, আমি শুধু একটাই কথা বলতে চাই, কিছু ক্ষেত্রে বায়োলজিক্যালি হয়তো মহিলাদের কিছু কিছু সময় হয়তো আমাদের মনে হয় যে তাদের বসতে দেওয়া উচিত, শুধু এই জায়গাটুকু গুরুত্ব দেওয়া হোক যে মহিলা তিনি আজকে অসুস্থ হতেও পারেন, তার ফিজিক্যাল কোনো প্রবলেম, এই জায়গাটা বোধহয় কিছু ক্ষেত্রে বায়োলজিক্যালি মহিলাদের থেকে পুরুষরা একটু স্ট্রং। তো সেক্ষেত্রে আমি বলবো ওই বসতে দেওয়ার যে অগ্রাধিকার এই জায়গাটা থাকুক। আর একটা জায়গা যেটা বলবো যে মহিলাদের জন্য আলাদা সিট বা আলাদা যে কম্পার্টমেন্ট, সেটা দেখুন, সেটা খানিকটা পূর্বের অভিজ্ঞতা তো খুব একটা ভালো না, সেই পূর্বের অভিজ্ঞতা দেখার পরেই হয়তো এইরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মহিলাদের আলাদা লাইন হবে, আলাদা কম্পার্টমেন্ট হবে। তো সেই প্রসঙ্গটা আমি এখন আর তুলতে চাইছি না। তো সেরকম অভিজ্ঞতা যদি না হতো তাহলে তো এই ভাগাভাগির কোনো প্রয়োজনই পড়তো না, সেটা আমার মনে হয় সেটা। আর যেটা বললেন সিগারেট খাওয়া, বা সিগারেট কারোরই খাওয়া উচিত না, কারণ এটা শরীরের জন্য ক্ষতিকর, পুরুষদের জন্য ক্ষতিকর, এবং একজন মহিলাই শুধুমাত্র তার ওভারি আছে, ইউটেরাস আছে, সেটা তো পুরুষদের নেই, এবং সেটা সাংঘাতিকভাবে ক্ষতি করছে, এটা ডাক্তাররা বলছেন। তো কাজেই যেহেতু এই রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আমাদের মহিলাদের মধ্যে অ্যাক্টিভ, মানে আমরাই তো একটা সন্তানের জন্ম দিতে পারবো, ইকুয়ালিটি বলার পরেও তো বায়োলজিক্যাল ফাদার হওয়া যায় না, মানে বায়োলজিক্যাল ফাদার অ্যাজ ইন কি, মানে সন্তান ওইভাবে জন্ম দেওয়া যায় না, নিশ্চয়ই আজকাল একজন পিতাও একজন মায়ের মতন তিনি যদি তাকে মানুষ করছেন, সেটা তো নিশ্চয়ই, সেটা একটা আলাদা প্রসঙ্গ। তো সেক্ষেত্রে আমি বলবো সেই ব্যাপারে কেয়ারফুল হওয়া উচিত। আর যদি মানে সিগারেট খাওয়া, মদ্যপান করার কথা বলেন, সেটা নারী পুরুষ কারোরই করা, কোনো মানুষের করা উচিত না, কারণ নিজের শরীর আগে, শরীর ভালো থাকবে তারপর না আমি আমার কাজগুলো করতে পারবো। আর আরেকটা জিনিসও ভাবতে হবে, আমি যেটা করব আমাকে দেখে আরো 5 জন শিখবে, আমার বাড়ির যদি ছোটরা থাকে তারা কি শিখছে, আজকে বাবা যদি সিগারেট খায় বা মা সিগারেট খায়, কারোর খাওয়াটাই সেই সন্তানদের জন্য একটা ভালো শিক্ষা হতে পারে না। তো কাজেই সেক্ষেত্রে আমি বলবো শুধু নারীরা না, নারী পুরুষ কারোরই
এই ধরনের কিছু করা উচিত না যেটা শরীরের ক্ষতি করবে। ছেলেদের জীবনেও যেমন অনেকগুলো ফেস আসে, মেয়েদের জীবনে অনেকগুলো ফেস আসে, বেসিক্যালি মানুষের জীবনেই আসে। মানে মেয়ের জীবনে যেমন প্রথমে একজন সন্তান, তারপর বান্ধবী, তারপর প্রেমিকা, তারপর মা, তারপর মায়ের আগে স্ত্রী, তারপর মা। এই যে ফেজগুলো, তুমিও তো অনেকটাই ফেজটা কাটিয়েছো। প্রথমে সন্তান, তারপর প্রেমিকা, তারপর স্ত্রী, তারপর মা। এই যে অনুভূতিগুলো, এই যে যাত্রাপথের যে অনুভূতিটা, এইগুলো তোমার কাছে কিরকম? এই যাত্রাপথটা কিরকম তোমার কাছে? প্রথমেই যেটা বললে, আমি সন্তান, একজন কন্যা সন্তান আমি আমার বাবা মায়ের, এবং প্রায় 9 বছর অবধি আমি একমাত্র সন্তান ছিলাম। তারপর ভাই এসেছে, এবং ওই 9 বছর আহ, একমাত্র সন্তান হওয়ার কারণে আমি খুব প্যাম্পার্ডও ছিলাম। আবার তারপরে যেই ভাই এলো, ভাইয়ের সাথে যেহেতু আমার অনেকটাই ডিফারেন্স, এজ ডিফারেন্স, আমি একদম একটা বড় মেয়ে হয়ে গেলাম, কিন্তু মানে বাড়ির বড় মেয়ে। কাজেই যেরকম আমি আদরও প্রচুর পেয়েছি, এবং সেই বড় মেয়ে হিসেবে আমার দায়িত্ববোধটা না খুব অল্প বয়স থেকেই বোধহয় চলে এসছে। কারণ বাবা মাকে দেখতে হবে, ছোট ভাই অতটা ছোট তো, তাই ওই পিঠোপিঠি ভাই বোনের সম্পর্কটা সেরকম ছিল না, যে যেরকম হয় যে মারপিট করে ভাই ভাই বোনেরা, সেটা কিন্তু আমার সাথে আমার ভাইয়ের না। মানে আমার সাথে আমার ভাইয়েরও কিরকম যেন একটা, ভাইও যেন আমার একটা সন্তানের মতো, মানে এতটা যেহেতু এজ ডিফারেন্স ছিল, এবং সেইভাবেই আমরা মানুষ হয়েছি। তারপরে প্রেমিকা হওয়াটা, তা প্রেমিকা হওয়াটা সেটা তো একটা আলাদাই অনুভূতি। এবং আমি যখন আমার প্রেমিককে আমি চুজ করি, আমার প্রথম যে শর্তটা ছিল সেটা হচ্ছে যে তাকে খুব ভালো মানুষ হতে হবে, অনেস্ট হতে হবে, অন্য সব কিছু পরে। কিন্তু আমাদের প্রথমে যদিও আবার এটা একটু মজার করেই বলছি, বাবা মার যা হয়, বাঙালি মা বাবাদের চাকরি করে তো প্রথম ডিম্যান্ড, কাকে পছন্দ করিস, চাকরি করে তো, সে ব্যবসা যাই হোক না কেন, কিন্তু বাঙালি সাধারণ মধ্যবিত্ত বাঙালির আগে থাকে যে সরকারি চাকরি করে কিনা। তো যাই হোক, তখন আমিও স্টুডেন্ট, খুবই অল্প বয়স, ও স্টুডেন্ট। তো যাই হোক, সেই আমার ওটা ছিল যে অনেস্ট হতে হবে, এবং দুই বাড়ির থেকেই কিন্তু আমাদের দুজনকেই খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে হবে, এটা ছিল। তো আসলে প্রেমিকা হওয়ার সেই সময়টুকু এতটা শর্ট লিভ, মানে আমাদের যেহেতু তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, অনেক লং টাইম ছিল না, খুব অল্প কদিনই। তারপরে তো বিয়ে হয়ে গেল। তারপরে তার 6 বছর পর আমি মা হলাম। তার মাঝে প্রচুর বন্ধু এসেছে, মানে আমার প্রচুর বান্ধবী বা বন্ধু, যাই বলো, বন্ধুটাকে যদি আমি কমন জেন্ডার হিসেবে দেখি। এবং এই সব কিছুর উপরে আমার মনে হয় এই যে সন্তান, মা হওয়া, বা বন্ধুত্ব, প্রেমিকা, স্ত্রী, এই সব কিছুর, বা পুত্রবধূ হওয়া, আহ, এই 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 সব কিছুর মধ্যে না বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটা খুব দরকার। এটা কমন, সবার সাথে তোমাকে ভালো বন্ধু হতে হবে। আমার মা আমার খুব ভালো বন্ধু ছিল, আমার বাবা আমার খুব ভালো বন্ধু ছিল, আমি ভাইয়ের দিদি, এই সম্পর্কটা হয়তো তুমি বাদ দিয়েছো, কিন্তু এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আহ আমি আমার স্বামীর প্রেমিকা বা পরে স্ত্রী হয়েছি, আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং তারপর যখন আমি মা হলাম, আমার মেয়ে আমার বন্ধু কিনা। আর আমি আবারও বলছি, আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই বারবারই, যে তারপরে আমি যখন চাকরি জীবনে যাই, আমার যারা কলিগসরা, সিনিয়র হোক, আমার সমবয়সী হোক, তারাও আমার এত ভালো বন্ধু। আমার অনেক কাজ করার পেছনে কিন্তু এদের সকলের মোটিভেশন আছে। ওই যে বললাম, তুই পারবি, তুই কর না, ঠিক হয়ে যাবে। কারণ নতুন কিছু শুরু করার আগে আমাদের মধ্যে অনেকটা কনফিউশন থাকে, এটা পারবো কিনা, এটা করবে, এরকম আমাদের মনের মধ্যে একটা ভয় থাকে, ভীতি থাকে। সেগুলো কাছের মানুষরা কিন্তু দূর করে দেন। এবং সেটা কখন তারা দূর করবেন, বা কখন সেই জায়গাটায় পৌঁছবো, যখন তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। তাই আমার মনে হয় এই বন্ধু হওয়াটা, এটাই সব থেকে বড় সম্পর্ক। যে কোনো সম্পর্কের মধ্যেই কিন্তু এই বন্ধুত্ব এটা থাকতে হবে, না হলে সেই সম্পর্কটা কিন্তু গভীর হবে না। সেটা একটা ওপর ওপর শুধু বলার জন্য সম্পর্ক হবে। আমার শাশুড়ি মা যদি আমার বন্ধু না হন, তাহলে আমি শাশুড়ি মার কাছ থেকে
ভালো জিনিসটা নিতে পারবো না, কারণ সেই শেয়ারিং কেয়ারিং এর জায়গাটা আসবে না। যদি না আমি বন্ধু হই, তাহলে তো খুব ফর্মাল একটা রিলেশনশিপ থাকবে। সেই ফর্মাল রিলেশনশিপে জীবনযাপনটা একরকম হয়, আর খুব মানে গভীরতা থাকে বলে আমার মনে হয় না। আর সেই বন্ধুত্ব সম্পর্কটা এমনই যেখানে যেখানে ইকুয়ালিটি থাকবে, যেটার কথা তুমি বলছিলে, যেখানটায় উঁচু নিচু ব্যাপারটা থাকবে না, মানে কেউ কারোর ওপরে নেই। বন্ধুত্ব মানে সমতা, আমিও যতটা তুমিও ততটা। এই জায়গাটা যদি তৈরি না হয়, তাহলে এই যে ভাগ করে নেওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু থাকে না। বা আমাকে কেউ জাজ করছে না। আমরা বন্ধুদের কাছে কেন সব কথা বলতে পারি মন খুলে? কারণ আমি জানি সে আমাকে জাজ করবে না। কিন্তু অনেক সম্পর্কের ক্ষেত্রে আমরা চট করে কি গিয়ে বলতে পারি সে মানে আমার কোনো একটা কথা যে জানি সেটা না আমার হয়ে গেছে, বা জানো আমার এটা করে ফেলছি, কারণ আমার মনে হবে এটা বলার পর যদি ও আমাকে অন্যভাবে দেখে, তার মানে সেই বন্ধুত্বের সম্পর্কটা তৈরি হয়নি। তো আমার কাছে এই সম্পর্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই বর্তমান সময়ে একটা খুব সমস্যা দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়, সে নামী কেউ হোক, সেলিব্রিটি হোক, ক্রিকেটার হোক, বা সাধারণ মানুষ হোক। যেটা হয় সেটা হচ্ছে মানে ওই সংসার ভেঙে যাচ্ছে খুব সহজে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না। তাহলে এটা কি ওই বন্ধুত্বের অভাবেই হচ্ছে? তোমার কি মনে হয় যে বন্ধুত্বটা কোথাও নেই বা সমতা নেই? তো এটা আমার মনে হয় খুব ব্যক্তিগত একটা ব্যাপার। এটাকে না জেনারেলাইজ এই মুহূর্তে আমি করতে চাইছি না, কারণ কার কি কারণে সংসার ভাঙছে অনেক ক্ষেত্রে আমাদেরও কিন্তু কিছু সময় মনে হয়, অনেকের কথা তো আমরা শুনি, অনেক সময় মনে হয় কি না এইভাবে থাকাটা উচিত না, বোধহয় ভেঙে দিলেই ভালো হতো। আবার অনেক সময় মনে হয় কি আরেকটু কি চেষ্টা করতে পারতো না, এর নামই তো অ্যাডজাস্টমেন্ট। এবার কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটা তো আমি বাইরে থেকে বুঝতে পারবো না। এটা মনে হয় মানে কেস টু কেস ভ্যারি করবে, এটাকে আমি জেনারেলাইজ করতে চাইছি না এই মুহূর্তে। তবে আগে আমি যদি একটু ওইভাবে দেখি যে প্রিভিয়াস যেভাবে আমাদের মহিলাদের কাছে অর্থনৈতিক স্বাধীনতা ছিল না, সেক্ষেত্রে হয়তো অনেক খারাপ পরিস্থিতিতেও তারা মানিয়ে নিতে বাধ্য হতো, সেটা একটা দিক যেরকম। আবার এখন একমাত্র সন্তান হওয়ার কারণে হোক, বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কারণে হোক, এমনিতেও যুগের পরিবর্তনের সাথে সাথে, যেটা বারবারই বলছি, আমি যেহেতু ছাত্রী পড়াই, মানুষের মধ্যে ধৈর্যটা অনেকটা তো কমে আসছে। এটা কি বলবো, সামগ্রিকভাবে এটা হচ্ছে। তো সেক্ষেত্রে আমি আবার এখানটায় মা হিসেবে আমি বলবো, আমি আমার সন্তানকে বলবো কম্প্রোমাইজ না করতে, তবে অ্যাডজাস্ট করতে শেখা। তোমাকে কোনো কিছুর জন্য এটা থাকতে হবে বলে তোমাকে অন্যায়টাকে মেনে নিতে আমি বলছি না, কিন্তু অন্যায়টা যাতে না হয় তার জন্য একটা আলোচনায় এসো, তার জন্য তোমার স্থিরতা থাকতে হবে, তোমার ধৈর্য থাকতে হবে। তুমি যদি সেখানটা ধৈর্য হারিয়ে ফেলো, সেটা আই স্টিল বিলিভ ইন ম্যারেজ। আমি বিবাহে এখনো বিশ্বাসী, সংসারে বিশ্বাসী। একটি সংসার খুব ভালোভাবে থাকতে পারে সকলে মিলে, কারণ কি আমার সন্তানকেও যেরকম আমাকে দেখতে হবে, আমার বাড়ির বয়স্ক যারা তাদেরকে কে দেখবে? তারাও তো এতদিন আমাদের দেখে এসছে, এবার তাদেরকে আমাদের দেখার পালা। তো তারাও কিছুটা তো চায়, তো সেই চাওয়াটা অন্যায় না। তো সেটা আমার মনে হয় একমাত্র সংসারে থাকলে সেটা সম্ভব। কিন্তু কারোর যদি সংসার ভেঙে যায়, তার নিশ্চয়ই যথার্থ কারণ থাকবে, সেটা ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমি জেনারেলাইজ করব না। এই তুমি যে শব্দটা বললে ধৈর্য, তোমার কি মনে হয় যে এই জেনারেশনের যারা রয়েছে, আমাদের বয়সী হোক বা আমাদের চেয়ে যারা আরো ছোট আর কি, তোমার মেয়ের বয়সী হোক বা তার থেকেও ছোট যারা রয়েছে, তাদের ধৈর্য খুব কম, এরকম কি মনে হয়েছে? হ্যাঁ, ধৈর্য মানে নিঃসন্দেহে কম। কারণ কি একটা মানে কি বলবো, একটা ফাস্ট লাইফ যত দিন এগোচ্ছে, যত আধুনিক হচ্ছি আমরা, প্রচন্ড ফাস্ট লাইফ। আগে এখন কজন ডিকশনারি দেখে এটা বলো? আমাদের সময় তো আমরা কোনো একটা শব্দের মানে বুঝতে পারছি না, সেই তাক থেকে আমরা মোটা একটা ডিকশনারি নামাতাম, খুঁজে খুঁজে পাচ্ছি না কিন্তু আমরা বার করতাম। এখন লেখেও না, এখন মুখে বলে এটার মানে কি, মানে লেখা টাইপ করার সেই ধৈর্যটাও নেই। এটা আস্তে আস্তে মানে টেকনোলজি যত ডেভেলপ করছে, মানুষ তার দাস হয়ে যাচ্ছে। আমরাও তার থেকে আলাদা নই, আমরাও হয়েছি। আমরাও কি এখন আর ডিকশনারি ব্যবহার করি? গুগলেই তো টাইপ করি।
তো আমরা এই যত আধুনিক হচ্ছে, আধুনিক জীবনের টেকনোলজির আমরা মানে দাস হয়ে যাচ্ছি, কিন্তু আমার মনে হয় তার মধ্যেও যদি আমাদের শুভবুদ্ধির উদয় হয়, তাহলে আমাদের মনে হয় কিছুটা মানে উই শুড স্টিক টু দ্য ওল্ড স্কুল। আমাদের ওই পুরনো যে গতানুগতিক একটা যে আমাদের শেখা ছিল, যে লার্নিং ছিল, সেই জায়গাটা কিছুটা মনে হয় আমাদের একটুখানি ধরে রাখা। জানি না, এটা সত্যি আই থিঙ্ক আই এম নট দ্য রাইট পার্সন টু মানে এই ব্যাপারটা নিয়ে অতটা এক্সপার্ট কমেন্ট আমি দিতে পারবো। তবে এর নেগেটিভ এফেক্টস আমরা অনেকটাই দেখতে পাচ্ছি। পজিটিভ নিঃসন্দেহে, টেকনোলজি না এগুলো আমরা এত কিছু পেতাম কি করে, কিন্তু বাচ্চাদের উপরে, শিশুদের উপর এর যে কুপ্রভাব সেটাও কিন্তু খুব খেয়াল করা যাচ্ছে। এই যে ধৈর্য হারিয়ে যাচ্ছে, আর বারবারই বলছি এগুলো সব ডাক্তারদের থেকেই আমাদের জানা, আমরা কোথায় জান না। কিছুটা তো প্র্যাকটিক্যাল আমরা এক্সপিরিয়েন্সই করি। নিজেরও সন্তান আছে, কন্যা সন্তানের, সেও তো এর বাইরে না। আমরা চেষ্টা করছি তাকে ঠিক মতো, সবাই সবার ছেলে মেয়েকে চেষ্টা করছে, কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে কিছু জায়গায় তো তারা সকলেই অ্যাফেক্টেড হচ্ছে, স্কুলের বাচ্চারা। তো সেক্ষেত্রে বাবা মা হিসেবে আমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল এখানটায়, যে কি করে আমরা গ্রাউন্ডেড রাখবো বাচ্চাদের। এত হাতছানি চারিদিকে, সেইগুলোকে কাটিয়ে আমাদের ওই রুটের সাথে কি করে তাদেরকে অ্যাটাচ করে রাখবো, এটা এখন বাবা মাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, শিক্ষক শিক্ষিকাদের কাছে তো বটেই, কিন্তু অ্যাজ আ প্যারেন্ট মানে অ্যাজ আ মাদার আমার কাছে সেটা নিশ্চয়ই ভাবাচ্ছে। টেকনোলজির কথা যখন বললে, তো আমরা, তুমি তো নিশ্চয়ই ফেসবুক ইনস্টাগ্রাম এসব তো দেখোই, এবং এখন খুব একটা বহু আগে থেকে এসছে, যখন টিকটক ছিল, তারপর তো টিকটক ব্যান হয়ে গেল, যাই হোক, এখন ফেসবুকে প্রচুর মানুষ কন্টেন্ট বানাচ্ছে। এবং তোমার কি কখনো মনে হয়েছে এই যে এত রকম কন্টেন্ট আসছে, সেখানে দাঁড়িয়ে তোমার কি কখনো মনে হয়েছে যে এই কন্টেন্টের ওপর একটা মানে হয় না যে একটা নিষেধাজ্ঞা থাকা উচিত, যে এর বেশি কিছু কন্টেন্ট করলে সেটা সেই প্রোফাইল ব্লক হয়ে যাবে বা কিছু হয়ে যাবে, কারণ একটা খারাপ প্রভাবও মানুষের মধ্যে পড়ে। বেসিক্যালি যেটা দেখা যায় সেটা হচ্ছে, খুব রিসেন্ট এটা ঘটেছে, আমি দেখেছি 6 মাস বা 1 বছর, প্রচুর বলতে গেলে ইয়ং ছেলে মেয়ের চেয়ে বেশি, যারা একটু বয়স বেশি, যাদের মা কাকিমাদের বয়সী বা বাবা জেঠুদের বয়সী, তারা ফেসবুকে আসছে, তারা লাইভ করছে, গুড মর্নিং, এই ওই বন্ধুরা, এই আসো ওই আসো, এবং নানা রকম সব কন্টেন্ট করছে। এই এই যে বিষয়টা, এটাকে তুমি কিভাবে দেখো, এবং এটা তোমার কি মনে হয় যে এটার ওপর কি সরকার বা কোনো রকম ভাবে একটা হস্তক্ষেপ করা উচিত? একটা তো খারাপ প্রভাব নিশ্চয়ই পড়ছে, তোমার কি মনে হয়? এখানে দুটো জিনিসের উল্লেখ এলো। একটা হচ্ছে কন্টেন্টের উপর কোথাও একটা লিমিটেশন, মানে একটা লিমিট সেট করে দেওয়া যায় কিনা। যে কোনো জিনিস যেটা সমাজের উপর কুপ্রভাব পড়তে পারে, সেটা উপর অবশ্যই সেখানে একটা সেন্সর করা উচিত, সেটা নিঃসন্দেহে। তবে ভালো ভালো কন্টেন্ট কিন্তু ভীষণ আসছে। একটা সময় ছিল যে আমাদেরকে আমাদের হলে গিয়ে সিনেমা দেখতে হতো, তারপরে মাল্টিপ্লেক্স এলো, তারপর ওটিটি এসছে, তো চেঞ্জ তো হয়েছে, ফর্ম চেঞ্জ হয়েছে, সেটা আমাদের মেনে নিতে হবে। এখন কন্টেন্ট আসছে, আমরা কন্টেন্ট দেখি, আমরা পডকাস্ট শুনি, ভালো ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করছে, সেগুলো ভালো ভালো কন্টেন্ট বানাচ্ছে, সেখানে কোনো রকম কোনো অশালীনতার কিছু নেই, অনেক ক্রিয়েটিভিটি আমরা দেখতে পাচ্ছি। নিঃসন্দেহে এটা কিন্তু মানে এর যথেষ্ট পজিটিভ সাইড আছে, এটা আমি মানে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এবার লিমিটটাকে সেট করবে কিভাবে হবে সেটা আমি অত অবধি জানি না, কারণ এটা একটা ওপেন প্ল্যাটফর্ম। সেখানে কিছুটা আমার তো মনে হয় যে বাচ্চাদের যদি ইউজেজের উপর যদি আমাদের একটা বয়স নির্ধারণ করে দেওয়া হয়, সেটাও কিভাবে হবে আমি জানি না, আমি অতটা এক্সপার্ট নয়, তো কোথাও একটা এখানে হ্রাস টানা উচিত। সেকেন্ড যেটা বললে যে বয়স্ক মানুষের, তো এখানটায় বয়স্ক বা কম বয়সীদের আমি সেইভাবে আবারও বলছি, আমি ওইভাবে ডিফারেন্সিয়েট করতে চাইছি না। এটাও কিন্তু আবার ঠিক, বয়স্করা যারা খুব নিঃসঙ্গ হয়ে গিয়েছিল, যারা পরিবারের, যারা দূরের রিলেটিভ, যারা তাদের সাথে হয়তো, যারা বিদেশে থাকছে, দূরে থাকে, তাদের সাথে যোগাযোগ হওয়ার কোনো উপায় ছিল না, আজকে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার জন্য তারা কিন্তু কানেক্ট করতে পারছে, তারা অনেকটাই কিন্তু তাদের ওই একাকিত্ব কেটেছে।
আমারও বাড়িতে বয়স্ক বাবা মা আছে, তারা অনেক কিছু দেখতে পাচ্ছে, জানতে পাচ্ছে, ভিডিও কল করছে। তো সেটা তো আমার কাছে বেশ ভালোই লাগছে যে তারাও অন্তত এর মধ্যে আসছে। আবার অনেক নতুন কিছু শেখার আগ্রহ হয়েছে। অনেক বয়স্ক মানুষ যাদের অল্প বয়সে অনেক শখ আহ্লাদ ছিল, হয়তো অনেকের ফটোগ্রাফির শখ ছিল, হয়নি, সংসারের সেই দায়িত্ব, সেই ভার বহন করতে করতে তাদের হয়তো 10টা 5টা ডিউটি করতে করতে তাদের হয়তো সেই শখ পূরণ করা হয়নি, এখন কিন্তু করেছেন। এখন হাতে একটা মোবাইল পেয়েছেন, তিনি ভালো ভালো ছবি তুলছেন, ভালো লিখছেন। প্রচুর মানুষ যারা মানে ভালো লিখতে পারতেন, আমরা জানতাম না, তাদের লেখা আমরা পড়তে পাচ্ছি। তো সেগুলো সব পজিটিভ সাইড। এবার প্রত্যেকটা জিনিসের তো একটা করে নেগেটিভ আর পজিটিভ সাইড থাকে। এবার আমি খুব পজিটিভ মানুষ, পজিটিভ জিনিসগুলোকে নিয়েই থাকতে চাই, ভাবতে চাই। তবে হ্যাঁ, এটাও ঠিক, স্ক্রোল করতে করতে যখন খুব অশালীন কিছু দেখতে পাই, সেটা সত্যি আমাদের ভাবায় যে আমরা একটা পরিণত বয়সে পৌঁছেছি, তাও আমাদের একদম ভালো লাগে না দেখতে। কিন্তু যারা অপরিণত, যারা ছোট বয়সে ছোট, তাদের কি প্রভাব পড়বে তাদের জীবনের উপর, এটা খুবই ভাবায়। তবে আমি ওই বললাম খুব পজিটিভ মানুষ, নিশ্চয়ই এরও একটা কিছু উপায় নিশ্চয়ই বেরোবে, কোথাও একটা তো লিমিট সেট করতেই হবে। এবং একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই যে নিউজ চ্যানেলগুলোতে এখন যেহেতু আলাদাভাবে টিভি কেউ দেখে না, নিউজ চ্যানেলগুলো এখন সব ওই ফেসবুক, এই ওদের যে পেজগুলো, সেখানে দাঁড়িয়ে এই যে রাজনৈতিক যে ব্যক্তিরা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, তারা যেভাবে ওই রাজনৈতিক ইন্টারভিউগুলোতে, ডিবেটগুলোতে যেভাবে কথাবার্তা বলে, ঠিক আছে, এবং সেখানে দাঁড়িয়ে কি হয় যে একটা সময় ছিল যখন যে কোনো দলের রাজনৈতিক ব্যক্তি মানে তাদের আমরা অন্যভাবেই দেখতাম, তাদেরকে অতটা খোলামেলা আমরা সব সময় দেখতাম না। এখন যেটা রিসেন্ট খুব হয়েছে, কাউকে পছন্দ হচ্ছে না, সে ফেসবুকে তার সম্বন্ধে, তার বিপক্ষে যে রয়েছে তার সম্বন্ধে একটা লাইভ ভিডিও করে ছেড়ে দিল, সেখানেও নানা রকম কথাবার্তা হয়, বা লিখে দিল সেখানেও হয়। এবং নিউজ চ্যানেলগুলোতে ডিবেট তো একটা অদ্ভুত রকম একটা জায়গায় চলে যায়। তো এখানেও তো একটা সংযত হওয়ার বিষয় রয়েছে, কারণ খেলোয়াড়, নায়ক, অভিনেতা, অভিনেত্রী এবং তারপর রাজনৈতিক যারা মানুষ রয়েছেন, তাদের থেকে মানুষ অনেক বেশি কি বলে অনুপ্রেরণা পায়, বা রোল মডেল। হ্যাঁ, রোল মডেল। হ্যাঁ, যে আরে এ বলে দিচ্ছে মানে আমিও বলবো, ঠিক আছে। মানে একজন, আমি বলছি ফেমাস একজন রাজনৈতিকবিদ, তার হাজার হাজার লাখ লাখ ফলোয়ার থাকে। তো সে ভাবছে যে আমার যে রোল মডেল, সে যদি একটা ওরকম প্ল্যাটফর্মে গিয়ে এইভাবে তার বিপক্ষ মানুষকে যদি এভাবে আক্রমণ করতে পারে, তাহলে আমি কেন আমার পাশের বাড়ির যে আমার বিরোধী দল করে তাকে আমি কেন আক্রমণ করতে পারবো না? আমিও পারবো। কিন্তু তারা তো কাট হওয়ার পর ওটা দেখছে না, যে ক্যামেরা যখন অফ হচ্ছে তারা গিয়ে চাটা খাচ্ছে, কিন্তু এদের তো ক্যামেরাও চলছে না, এদের কাটও হচ্ছে না, এদের ওই ঝামেলাটা তো মানে আরো বড় রকমের একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, সেটা হাতাহাতি, মারামারি, রক্তারক্তি জায়গায় চলে যাচ্ছে। এবং এটা যখন ঘটছে, তারপর গিয়ে ওই রাজনৈতিক ব্যক্তিরা যাদের জন্য এটা হলো, তারাই আসছে, এসে একে অপরের পাশে দাঁড়াচ্ছে, আবার সেটা নিয়ে আরেকটা ডিবেট হচ্ছে চ্যানেলে। এই পুরো সার্কেলটা তো এভাবেই ঘটছে। এখানে দাঁড়িয়ে তোমার কি মনে হয়, তুমিও তো একজন রাজনৈতিক মানুষ, এবং তোমার যে ফ্যামিলি বা দাদা সবাই রাজনীতির সাথে যুক্ত, তো সেখানে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে এই সময়ে দাঁড়িয়ে অনেক বেশি আক্রমণাত্মক হয়ে যায় মানুষ, আরো সংযত হওয়া উচিত, যে কোনো রাজনৈতিক দলের হতে পারে সে? প্রথমে বলি যে নিউজ চ্যানেলের কথা বললে, যে আজকাল সত্যি টিভির থেকে বেশি আমরা আগেই খবর পেয়ে যাই ফেসবুকের মাধ্যমে। প্রচুর নিউজ চ্যানেল, প্রচুর। আগে তো 2-3টে ছিল, আমরা তো ছোটবেলায় তাই দেখেছি, এখন প্রচুর হয়েছে। খুব ভালো হয়েছে, কারণ কি প্রচুর মানে আগে যেমন কয়েকটা বিষয় সারা দেশের কয়েকটা জিনিস জানতে পারতাম, এখন পাশের বাড়িতে কি হচ্ছে, লোকাল নিউজ চ্যানেলগুলো সেগুলো দেখাচ্ছে, আমরা অনেক কিছু বেশি জানতে পারছি। তা আমরা কি বলে থাকি যে নিউজ চ্যানেল মানে কি জার্নালিজম। তো এটা কি হচ্ছে যে আমরা বলি 4th পিলার অফ ডেমোক্রেসি। কিন্তু মানে আনফর্চুনেটলি এখন বহু ক্ষেত্রেই দেখা যায় যে তারা দেখুন, রাজনৈতিক পক্ষপাতিত্ব, আমরা প্রত্যেকেই রাজনৈতিক মানুষ, মানে আমি যদি আজকে জনপ্রতিনিধি নাও হতাম, তাও তো কোনো না কোনো রাজনৈতিক দলকে আমার সমর্থন থাকতো।
তো সেটা হতেই পারে। কিন্তু এখন যেন মাঝে মাঝে মনে হয় যে সে কিছু নিউজ চ্যানেল, সবকটা নিশ্চয়ই না, নিরপেক্ষ তো অবশ্যই, নিরপেক্ষতা না থাকলে আজকে তো মানে তাহলে হয়তো পুরো দেশটাই থাকতো না। কিছু নিউজ চ্যানেল আছে তারা যেন একটা রাজনৈতিক দলের স্পোক্স পার্সন হয়ে কথা বলে, সেখানে আমার আপত্তি আছে। আর যেটা পরে তুমি বলছো যে রাজনৈতিক ব্যক্তিত্বরা তখন ডিবেট করে পরে গিয়ে চা খায়, এটা তোমাদের কাছ থেকে শুনলাম, আমার তো দেখা নেই, কারণ আমি নিউজ চ্যানেলে যাইনি কখনো, আমার সেটা জানা নেই। তবে এই যে সৌজন্য থাকাটা তো দরকার প্রত্যেকটা রাজনৈতিক, যতই আমাদের মতাদর্শ আলাদা হোক, কিন্তু কোথাও তো আমরা মানুষ, আমাদের সেই মানে মানবিকতার থেকে আমরা সরে যেতে পারি না। এবং সৌজন্য সাক্ষাৎকার এগুলো মানে আমরা তো তাই দেখে এসছি। তো সেইটা থাকাটা খুবই হেলদি, একটা রিলেশন, একটা হেলদি একটা কি বলবো ডিবেট হোক, সেটা আমরা চাই। আমাদের রাজনীতি নিয়ে আমাদের কথা হোক, লজিক্যালি আমাদের কথা হোক, আমাদের যদি এথিক্স আলাদা হয় সেটা নিয়ে কথা হোক। তবে ব্যক্তিগত আক্রমণে আমিও বিশ্বাসী না, যে কারোর কোনো ব্যক্তিগত কিছু নেই বা কারোর কোনো দুর্বল জায়গা নিয়ে সেটাকে পাবলিক করে দেওয়া। যেহেতু আমরা এখন আমাদের প্রত্যেকের হাতে একটি অস্ত্র আছে, সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাকাউন্ট আছে, আমাদের ফ্রিডম অফ স্পিচ আছে, কিন্তু সেটাও আমাদের বুঝতে হবে যে ফ্রিডম অফ স্পিচ অন্য একটি পরিবারকে হয়তো এফেক্ট করছে, তারা প্রভাবিত হচ্ছে, কোনো একটা জায়গাকে আমরা ক্ষতি করছি, কোনোভাবে ক্ষতি হচ্ছে অন্য মানুষের বা কোনো কমিউনিটির, সেটা সেই জায়গার থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হবে। আমরা পার্সোনাল অ্যাটাক, আমার মনে হয় সেটা করাটা ঠিক না। আমরা রাজনৈতিকভাবে আমরা লড়বো, আমাদের যেখানে যেখানে মতবিরোধ আছে সেটা আমরা তুলে ধরবো, কিন্তু নো পার্সোনাল অ্যাটাক, এটা আমার মনে হয়। আর বাদ বাকি যেটা বললাম যে চা খায় কি, আমি সত্যি আই ডোন্ট নো, না আমি এটা বলছি যে হ্যাঁ সৌজন্য সাক্ষাৎ তো সত্যিই ভালো। হ্যাঁ, মাঝে মাঝে তো ফেসবুকে উঠে আসে যে যে কোনো টিভি চ্যানেল, আমি নাম নিচ্ছি না, একটা ডিবেট হয়েছে, তারপর ওই বিহাইন্ড দ্য সিনের কোনো একটা মুহূর্ত উঠে আসে, ঠিক আছে, তারা চা খাচ্ছে বা সেলফি তুলছে বা বিজয় সম্মেলনীতে। এই সৌজন্য সাক্ষাৎ সত্যিই খুব ভালো। তাহলে কি এই সময়ে দাঁড়িয়ে যারা নেতা আর কি বিভিন্ন রাজনৈতিক দলে, তারা কি তাদের কর্মীদের এই সৌজন্য সাক্ষাৎ এই বিষয়টা, এই ভ্রাতৃত্ববোধ, এই বিষয়গুলো শেখাতে ব্যর্থ হচ্ছে? না না, আমার মনে হয় যে তারা যদি ডিবেট করে থাকে, তারা বরং কর্মীদেরকে এটা উদ্বুদ্ধ করছে যে তোমরা লজিক্যাল হয়ে তোমরা লড়াই করা শেখো। কারণ কি রাজনৈতিক কর্মী বা যে কোনো দলের কর্মী, তাদেরকে তো ফাইটও করতে হবে নিজের দলের হয়ে। তো আফটার অল দলটাই তো আমাদের কাছে প্রাধান্য পাবে যে কোনো দলের কর্মীর কাছে। কাজে দলের হয়ে লড়াই করাটাই তারা শেখাচ্ছে। এবং সৌজন্য আমাদের সকলের মধ্যে সেই বোধটা থাকতে হবে, এটা তো আলাদা করে আর তাদের শেখানোর কিছু নেই। এটা আমার মনে, এটা প্রত্যেকেরই জানা উচিত যে একজন মানুষের সাথে আমার মতবিরোধ আছে বলে তাকে দেখলেই কি আমরা অ্যাটাক করা শুরু করবো, এটা তো হতে পারে না। বা আছে কোনো একটা পারিবারিক প্রোগ্রামে আমাদের নেমন্তন্ন আছে, ধরুন আমার কোনো আত্মীয় আরেকজনের সাথে বিয়ে হচ্ছে, সে একটা অন্য মতাদর্শ বিশ্বাস করে, তাহলে কি আমি তার সাথে বিয়ে দেবো না? আমার মনে হয় এই জায়গাটা মনে হয় আমার এই জায়গাটা আমি সাপোর্ট করি না। সেটা সেই জায়গাটা আলাদা থাক, সেই ময়দানে আমরা একে অপরের কি বলবো সামনে মুখোমুখি দাঁড়িয়ে আছি। কিন্তু যখন আমরা কোনো ব্যক্তিগত কোনো পুজো হতে পারে, যেখানে আমরা বারবারই বলি যে পুজো আর্চা যে কোনো সোশ্যাল গ্যাদারিং, সেটা আমাদের কাছে কিন্তু একটা মিলন মেলার মতন। সেখানটা আমাদের কোনো ধর্ম, বর্ণ, কোনো রাজনৈতিক কোনো ভেদাভেদ থাকবে না। তো সেটা আমরা ফলো করি, সেটা আমরা সবসময় বলি। আমি নিজেও একজন রাজনৈতিক কর্মী, তো আমি সেটা ফলো করি। আর রাজনৈতিক যে ডিবেটগুলো হয়, আমার শুধু একটাই মনে হয় যে কিভাবে নিজের দলের হয়ে কথা বলতে হয়, কিভাবে আমরা লজিক্যালি আমরা পয়েন্টগুলোকে তুলে ধরতে হবে, সেটাই রাজনৈতিক নেতারা কর্মীদের শেখান। যেমন খুব সুন্দর একটা দেখলাম যে মমতা ব্যানার্জি এর আগেও এটা করেছে, সেটা হচ্ছে উত্তরবঙ্গে ওখানকার একজন এমপি আই থিঙ্ক আক্রমণ হয়েছিল সেই এলাকার মানুষদের। পরবর্তীতে তিনি বিজেপির এমপি, তাকে দেখতে মমতা ব্যানার্জি হাসপাতালে পৌঁছে গেছে, খগেন মুর্মু, হ্যাঁ খগেন মুর্মু। এবং তারপর ত্রিপুরাতে আপনাদের দলের যে অফিস সেটা ভাঙচুরও হয়েছে, ঠিক আছে। এই যে মানে আজকে আমি যদি ধরে নেই যে খগেন মুর্মুর ওপর আক্রমণ হয়েছে, সেটাকে থামানোর জন্যই, যাতে
আক্রমণের পরিবর্তে আবার আক্রমণ না হয় সেটাকে সমাপ্ত করার জন্যই মমতা ব্যানার্জি আজকে হাসপাতালে গেছে, বা তারও একটা দায়িত্ববোধ থেকে তিনি গেছেন। কিন্তু সেটা থামলো না, সেটা গিয়ে আবার ত্রিপুরাতে হলো, আবার ত্রিপুরার পর আবার হয়তো কোথাও বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। এই বিষয়টাকেই ইতি টানার জন্য আমার মনে হয় যে আরো বেশি করে সাধারণ মানুষদের বা যারা কর্মী দলের তাদের আরো বেশি করে সচেতন করা উচিত। না, অ্যাকচুয়ালি আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, জনদরদি মুখ্যমন্ত্রী, এবং এটা তো মানতেই হবে তিনি সব থেকে জনপ্রিয় নেতা নেত্রীদের মধ্যে একজন, 100 জন ইনফ্লুয়েন্সিয়াল মানুষের মধ্যে উনি একজন। এবং এই জনপ্রিয়তাটা এসেছে কি করে? এমনি এমনি তো হয়নি, হঠাৎ করে তো একদিন তিনি জনপ্রিয় হয়ে যাননি। তিনি মুভি স্টার নন যে তার সিনেমা থেকে সকলে মানে পছন্দ করেছেন। তিনি এমন একজন মানুষ যিনি প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করেছেন, এবং সেটা করতে করতে আজকে এই জায়গাটা এসে পৌঁছেছেন একদম জনপ্রিয়তার শীর্ষে। এবং তার কারণের অনেকগুলো কারণের মধ্যে তার সংগ্রাম, তার আন্দোলন, তার লড়াই এসব তো আছেই। তার সংগঠন বা মানে সাংগঠনিক দক্ষতা এসব তো আছেই। আর একটা জিনিস হচ্ছে এই যে সহমর্মিতা, যে মানুষের পাশে দাঁড়ানো। যখন তিনি লড়ছেন তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েছেন, কিন্তু যেই মুহূর্তে তিনি জিতে গেছেন তিনি কিন্তু সারা বঙ্গবাসীর মুখ্যমন্ত্রী, এবং সেটাই তিনি প্রমাণ করেছেন। এবং এই যে তার সৌজন্য সাক্ষাৎ, কেউ অসুস্থ হলে তিনি দেখতে যাচ্ছেন, কখনো তিনি মানে উদ্বেগ প্রকাশ করেছেন, সেটা বিরোধী দলের যে কেউ হতে পারে। সেটা দেখে কর্মীরা সবসময় আমরা শিখছি যে কিভাবে লড়াইয়ের জায়গায় থাকে, রাজনৈতিক লড়াইয়ের জায়গায় থাকে, কিন্তু আমাদের মানবিকতা কোথাও শেষ হয়ে যাবে না। সবার আগে আমরা মানুষ, আমাদের একে অপরের সাথে সেই মানবিক সম্পর্ক আছে, সেটা যেন ভুলে না যায়। সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় তার এই কার্যকলাপ, যেটা তার কি বলবো স্পন্টেনিয়াসলি যেটা আসে, সেটা দেখে আমরা অনুপ্রেরণা পাই। এবং আমার মতন এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা আছে, কর্মীরা আছে, তারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কোয়ালিটিটা দেখে কিন্তু তারা অনুপ্রেরণা পেয়ে আজকে রাজনীতিতে এসেছে। মমতা ব্যানার্জির পর এখনো অবধি তোমার চোখে তোমার কি মনে হয় যে মমতা ব্যানার্জির পর যে মমতা ব্যানার্জির যে এনার্জি, সেই একদম মানুষের কাছে গিয়ে লড়াই সংগ্রাম করে আজকে এই জায়গায় এসছে, এবং এটাই জনপ্রিয়তা তার কারণ, সেইভাবে মানুষের কাছে পৌঁছতে আগামী দিনে পারবে বা এখনো রয়েছে এরকম একজন? একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়, একদম একদম যেভাবে একদম হাতের তালুর মতন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চেনেন তার কর্মীদেরকে, একদম গ্রাসরুট লেভেল থেকে। শুধুমাত্র তার কনস্টিটুয়েন্সি না, সারা বাংলার কোথায় কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা জিনিস তার নখদর্পণে। তো এটাই তো সাংগঠনিক দক্ষতা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ছিল, আছে, এবং এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সকলের এনার্জি, যে কথাটা কোট আনকোট করলাম তোমার কথাই, একদম আমাদের সকলের এনার্জি অভিষেক ব্যানার্জি। তো অবশ্যই আরো প্রচুর আছে যাদের দেখে, দেখুন প্রচুর আমাদের রাজনৈতিক যে আদর্শ বা আমরা যাদেরকে দেখে প্রচুর ভালো লাগার মানুষ তো অবশ্যই আছে। তার মধ্যে অবশ্যই প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের নদিয়া জেলার কথা যদি বলেন, যাদেরকে দেখে আমরা ইন্সপায়ার্ড হই, মহুয়া মৈত্র আছেন, অ্যাবসলিউটলি একজন মানে কি বলবো, তার কোয়ালিটি নিয়ে তো কিছু বলার নেই, তাকে দেখে আমরা সবাই ইন্সপায়ার্ড। আমাদের আমি যেহেতু জেলা পরিষদের সদস্য, আমাদের জেলা পরিষদের সভাধিপতি এখনো মহিলা, তারান্নুম সুলতানা মীর। তার আগে মহিলাদেরকে আমি বলছি, তার আগে রিক্তা কুন্ডু ছিলেন সভাধিপতি, তারও প্রচুর আন্দোলনের কাহিনী আমরা সকলেই জানি, শুনেছি। সে সময় আমরা ছোট ছিলাম, পরে শুনেছি সিনিয়রদের কাছ থেকে। তো এরকম প্রচুর মহিলারা আছেন যারা আমাদের অনুপ্রেরণা। এটা আমার জাস্ট, আমি একদম আমাদের সুপ্রিমোর কথা বললাম এবং তারপর আমি আমার জেলায় চলে গেলাম। মাঝখানে প্রচুর আছে, আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য দিদি আছেন, যিনি মহিলা। আমি যদি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দুজনকে সরিয়ে রাখি, মমতা ব্যানার্জির পাহাড় থেকে জঙ্গল, সমুদ্র, সব জায়গা এবং কলকাতা, মানে গোটা বাংলায় সেই জনপ্রিয়তা রয়েছে। তারপর অভিষেক ব্যানার্জির রয়েছে, তারা একই পরিবার, একদম ঠিক আছে।
মমতা ব্যানার্জির পরিবারে আর কেউ ছিল না সেরকম, মমতা ব্যানার্জি একমাত্র, ঠিক আছে, এবং একজন মানে অচেনা অজানা একটা সেলফ মেড, হ্যাঁ, মানুষ লড়াই করে, ঠিক আছে, আন্দোলন করে আজকে এই জায়গায় পৌঁছে। সেভাবে সেই রকম আমি বলছি, সেরকম কোনো দলই, শুধু আমি আপনার দল তোমার দল বলছি না, আমি যে কোনো দলের বলছি, বা গোটা ভারতবর্ষের দিকেও যদি তাকানো যায়, সেরকম মমতা ব্যানার্জিকে বলা হয় যে লাস্ট ওরকম একজন লিডার, যে ওখান থেকে 0 থেকে শুরু করে আজকে 100-তে পৌঁছেছে, ঠিক আছে, সেরকম কেন তৈরি হচ্ছে না? তাহলে কি মানে নতুন করে ইয়ং যারা জেনারেশন তারা কি রাজনীতিতে আসতে চাইছে না? না না, একদমই না, সেরকম নয়। আমার কাছে অবশ্যই ফার্স্ট অ্যান্ড লাস্ট এই মুহূর্তে মনে হচ্ছে যেন মমতা বন্দ্যোপাধ্যায় সব, এবং তারপরে যদি কেউ থাকে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরকমও না যে তৈরি হবে না, কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের যদি কথা বলি, সেখানে আমাদের কিন্তু মানে ওয়ান অফ দ্য ফিলোসফি অফ আর পার্টি ইজ যে আমাদের প্রবীণ এবং নবীন, প্রবীণদের অভিজ্ঞতা এবং নবীনদের এনার্জি, কর্মক্ষমতা, এই দুয়ের সমন্বয়ে কিন্তু আমাদের দল চলে। কাজী প্রবীণদের বাদ দিয়েও নবীনরা একা কিছু করবেন না, আবার নবীনদের বাদ দিয়েও কিন্তু প্রবীণরা কিছু করবেন না। তো কাজেই প্রবীণরা যতদিন আছেন তারা আমাদের মাথার উপর আছেন, তারা ডিসিশন মেকার। আমরা যারা নতুন এসেছি, আমরা তাদের নির্দেশ মতন আমরা কাজ করব, আমাদের ডিউটিটা তারা যেভাবে বলবেন সেভাবে করব। আর নতুন জেনারেশন প্রচুর আছে, প্রচুর ছাত্র নেতারা আছে, প্রচুর মেয়েরা, ইয়াং মেয়েরা আছে, প্রচুর নিউ জেনারেশন। আপনারা দেখুন, আপনারা নিজেরাই খোঁজ করলে পাবেন, প্রচুর মানুষ আসছেন। এবং আমি চাইবো আজকে এই পডকাস্টের মাধ্যমে যে আরো আসুন। হ্যাঁ, ওটাই, মানে আমাদের যাতে খোঁজ করতে না হয়। মমতা ব্যানার্জি যেই সময় ছাত্র রাজনীতি করতো, সেই সময় মমতা ব্যানার্জিকে খোঁজ করতে হতো না। মমতা ব্যানার্জি গোটা বাংলায় জানতো যে একজন ছাত্র রাজনীতি থেকে একটি মেয়ে মহিলা উঠছে, ঠিক আছে, গোটা বাংলার মানুষ জানতো, ঠিক আছে। আমরা বলছি ওটাই যে সেভাবে তাহলে কি মানে ওই বিষয়, যদি আপনার কথা সত্যি হয়, আপনার কথার রেশ ধরে বলছি, যদি সেটাই সত্যি হয় যে এখন ছাত্ররা আগের থেকে কম আসছে, তাহলে হয়তো ছাত্র বা তাদের মধ্যে সেই একটা ভরসার জায়গাটা তৈরি হয়েছে যে আমাদের মাথার উপর তো দিদি আছেনই, তাদের ছত্রছায়ায় আমরা আছি, হয়তো সেই নিডটা ফিল করছে না, বিকজ মমতা ব্যানার্জি ইজ আনপ্যারালেলড। তার মতন, তার যে বটগাছের ছায়ার নিচে আমরা আছি, আমরা সুরক্ষিত বোধ করছি। তাই হয়তো যদি আপনার কথা সত্যি হয়, তাহলে সেই আর্জটা হয়তো আসছে না। কিন্তু ইটস নট ট্রু, সেরকমও না, প্রচুর মানুষ আসছেন। আর যেটা বললেন, আগে যদি তার মনে হয় 34 বছর বামফ্রন্টের জামানা ছিল, তখন হয়তো আর্জটা ফিল করেছিল যে উই নিড সামওয়ান, যা আমাদের চেঞ্জ দরকার, আমাদের পরিবর্তন দরকার, তাই তখন প্রচুর এসছে। এটা হতে পারে যদি আপনার কথা সত্যি হয়। আচ্ছা, তোমার রাজনীতিতে, তুমি তো রাজনৈতিক পরিবারের নও, তো তোমার এই যে রাজনীতির মধ্যে প্রবেশ করা, রাজনীতিতে আগ্রহ জন্মানো এবং একজন দক্ষ রাজনৈতিক কর্মী হয়ে ওঠা, এই শুরুটা এবং তারপরে এই জার্নিটা, এটা কি মানে দাদার থেকে? একদম, আমার শ্বশুর মশাইয়ের থেকে। আচ্ছা, যেটা আমি প্রথমেই বললাম, যখন উনি, আমার বিয়ে হয়েছে তখনই উনি এমএলএ ছিলেন, 96 সালে উনি প্রথমবার এমএলএ হন। কিন্তু তারপরে তো দীর্ঘদিন আমাদের বাড়িতে যেরকম পলিটিক্যাল লোকজনের আনাগোনা ইত্যাদি, সেসব তো ছিলই। কিন্তু এরকমও না যে ওরকম ভাবে আর কি হয়েছে বিয়ে, তারপরে তো অটোমেটিক্যালি আমাকে আবার আসতে হবে, সেরকম কোনো চাপ বা সেরকম কোনো ইচ্ছে পরিবারের, এসব কিছুই ছিল না। তারপরে বহু বছর পর দেখুন, আমার এখন আই এম 42 ইয়ার্স ওল্ড, এরকম না যে আমার সদ্য আমি ভোটে দাঁড়ানোর এজ পার করেছি, তো এটা লং টাইম আগেও হতে পারত। কিন্তু আমার নিজেকে তৈরি করার ছিল, মানসিকভাবে তৈরি হওয়াটা খুব প্রয়োজন ছিল, কারোর বলা কওয়াতে না। প্রচুর মানুষ বলেছেন, কিন্তু আমার কাছে সেই সময় প্রায়োরিটি ছিল আমার সংসারে নতুন প্রথমে পড়াশোনা শেষ করা, চাকরি পাওয়া, সন্তানকে বড় করা, সন্তান মোটামুটি একটা জায়গায় সে ভালো পড়াশোনা করানো, আমার নাটকের দিকে যে ইন্টারেস্টটা, সেই দিকটায় কিছুটা আমি ওয়ার্কশপ করি, সেটাও তো সব নিজের ইচ্ছে। কারণ নাটক এমন একটা জিনিস যেখানে অনেকটা সময় দিতে হয়। সেই সব কিছু করার পর নাটক আমাকে অনেক কিছু শিখিয়েছে, এবং সেই শেখাটাও কিন্তু আমার কাজে লেগেছে দল করার ক্ষেত্রেও। এবং দল করা বলতে কি, বাড়িতে যেহেতু ওরকম একটা পরিবেশ ছিলই, কিন্তু তারপরে আমি নিজে ইচ্ছে প্রকাশ করি যে আমি এবার অ্যাক্টিভলি, আমি সক্রিয়ভাবে দল করতে চাই।
এবং বাড়িতে যে প্রথমে যেটা হয় আর কি, যে আমি এত কাজের সাথে ইনভলভ, একটা মানে সারাদিন আমি স্কুলে থাকি, একটা মেয়ে আছে, কিভাবে সবকিছু ম্যানেজ করব, আর এত পরিশ্রমের কাজ। তো সেটা ওনারা যেহেতু সকলেই পলিটিক্সের সাথে যুক্ত বা দল করেন, যে এটা কিন্তু খুব পরিশ্রমের কাজ, তুমি যেটা ভাবছো সেরকম হয়তো না। মানে আমাকে অনেক কিছু বুঝিয়েছে যে খুব কিন্তু তোমাকে সার্ভিস দিতে হবে, মানে সারাদিন রাত নেই, তোমার কোনো প্রাইভেট টাইম থাকবে না, যে কোনো সময় যে কোনো মানুষ ফোন করতে পারে, প্রয়োজনে তোমাকে যেতে হবে। তো সেই সব করার জন্য তুমি তৈরি আছো কিনা সেটা তোমাকে নিজেকে বুঝতে হবে, বিকজ উই আর নট গোয়িং টু হেল্প ইউ, মানে ওখানটায় কিন্তু আমরা সাহায্য করতে পারবো না। তো সেইভাবে আমি মানসিকভাবে যখন তৈরি হলাম, তখনই আমি মানে তখনই আমার এখানটা সক্রিয়ভাবে আসা। এমনিতে তো শ্বশুর মশাইয়ের সাথে বহু জায়গায় যেতাম, ঠিক আছে, সেইভাবে আমি আস্তে আস্তে দেখে দেখে ইন্টারেস্ট গ্রো করে, এবং অবশ্যই দিদিকে দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, তার আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে আমার দল করা। তো সেইভাবেই আসা। হ্যাঁ, বাপের বাড়িতে সেইভাবে পলিটিক্যাল কোনো ইয়ে ছিল না ঠিকই, কিন্তু তারা সাপোর্টার ছিল ডানপন্থী দিকেই। কিন্তু শ্বশুর বাড়িতে আসার পরে সমস্ত পরিবেশ পরিস্থিতি আস্তে আস্তে ইন্টারেস্ট যেরকম গ্রো করে, এবং এখানে কোনো চাপ, কোনো জোর জবরদস্তি কিছুই ছিল না, কোনো বা কম্পালশনও ছিল না। আমি স্বেচ্ছায় মানে নিজেকে নিজে মনে হলো যে আই শুড কাম ইনটু দিস ফিল্ড। দাদা যেহেতু একজন জনপ্রতিনিধি, তো সেখানে দাঁড়িয়ে এরকম হয়েছে যে দুজনেই যেহেতু রাজনীতির ময়দানেই রয়েছে, একই দল, কিন্তু আমি তবুও বলছি যে কোনো একটা ডিসিশন নিতে গিয়ে যে দাদা আর তোমার মধ্যে একটা মতবিরোধ তৈরি হয়েছে যে না এই ডিসিশনটা এরকম না। মতবিরোধ না হলে আবার স্বামী স্ত্রী কিসের? মতবিরোধ তো সবসময় চলতে থাকে, কিন্তু সেটাও আমরা ওই লজিক্যালি নিজেদেরকে প্রমাণ করি যে এটা করলে এটা হবে। আর তবে আমাদের ক্ষেত্রটা যেহেতু আলাদা, যদি রাজনৈতিক ওইভাবে আমরা যদি দেখি, যে আমার যেহেতু পঞ্চায়েত ওর মিউনিসিপ্যালিটি, তো আমাদের কাজের জায়গাটা আলাদা। তো সেখানটায় বাট আই এম কোয়াইট ফ্রি, মানে আমি সেই জায়গাটা আমি নিজের ডিসিশন আমি নিজে নিতে পারি, নিজের ডিসিশন নিজে নিতে পারি অ্যাজ ইন আমরা তো দল করি, কাজে কোনো ডিসিশনই আমার একার হয় না, সেটা দলীয়ভাবে নিতে হয়। আমার সাথে যারা থাকে, আমার মানে যারা কি বলবো সহযোদ্ধা বলুন, বা যারা আমার কলিগসরা, তাদের সাথে একসাথে ডিসিশন নেওয়া হয়। কিন্তু অবশ্যই এটা একটা ডেমোক্রেটিক, মানে ডেমোক্রেসি সব জায়গায় আছে, পরিবারেও আছে। কাজে আমরা আমাদের ইচ্ছা, তো আমরা আমাদের কি ইচ্ছা সেটা আমি প্রকাশ করছি, আরেকজনের সেটা ইচ্ছা নাও হতে পারে, সে বলে যে না এটা তোমার ঠিক হচ্ছে না, আবার আমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করি যে না আমারটাই ঠিক, সেও তার দিক থেকে চেষ্টা করে। এইভাবেই সমষ্টিগতভাবে আমরা সকলে মিলে আলোচনা করে হয়। তো কিন্তু মতবিরোধ তো থাকবেই, মানুষ মানে এখানে তো কোনো স্লেভারি না যে একজন বলে দেবে আর তার কথা মানবো। তো সেখানটায় ডেমোক্রেসি আমাদের পরিবারে কিন্তু ভীষণভাবে আছে, সকলের সে স্বাধীনতা আছে নিজের মত প্রকাশ করার। এটা শোনা কথা, সেটা হচ্ছে মানে এটা নাও হতে পারে, তোমার কাছ থেকে শুনবো যেহেতু তুমি দলটা করো, তুমি দলের ভেতরের বিষয় জানো। সেটা হচ্ছে বলা হয় যে তৃণমূলের দুটো দল রয়েছে, দুটো টিম রয়েছে, একটা অভিষেক ব্যানার্জির টিম, একটা মমতা ব্যানার্জির টিম। এটা কি সত্যি? এগুলো সবই কারা বলে আমি জানি না। এখন যদি কেউ নবীন আর প্রবীণদেরকে ভাগ করতে চায়, তাহলে আর কিছু বলার নেই। সে আমাদের বাড়িতেও তাহলে বলতে পারে একটা শ্বশুরমশাইয়ের টিম, একটা ছেলের টিম। তো এটা কোনো কথা না। নবীন প্রবীণ বলে হয়তো সেখানে একটা হতে পারে, যারা স্বাভাবিকভাবেই যারা এই জেনারেশনের, তারা তো দিদির সাথে হয়তো সেই সময় রাজনীতি করেননি। দিদি যে সময় ছাত্র রাজনীতির থেকে এসছেন, সেই সময় তো তারা ছিল না এখনকার জেনারেশন। তো জেনারেলি তখন যারা ছিল, তারা দিদির সাথে এইভাবে হয়তো একটা ভাগ করা হয়, কিন্তু আমি বুঝিনি। তাহলে মানে আমি আমার যেইটুকু স্ফিয়ার, তাতে এই ধরনের কোনো লবি যেভাবে বলছো সেভাবে কিন্তু আমার জানা নেই, শোনা নেই। আমরা সব একসাথেই কাজ করি। রিসেন্ট একটা ঘটনা ঘটলো যে আফগানিস্তানের সরকারি প্রতিনিধি, তারা কিছু মন্ত্রী এসছে তালিবান সরকারের, তারা এসছে একটা সাংবাদিক সম্মেলন করেছে, এবং সেটা নিয়ে বহু জায়গায় চর্চাও হয়েছে যে তারা প্রথম যে মিটিংটা করেছিল সেখানে কোনো মহিলা সাংবাদিকদের তারা অ্যালাউ করেনি। তুমি ভারতবর্ষের মাটিতে, তুমি একজন ভারতবর্ষের নাগরিক, তারপর একজন মহিলাও, যে দেশ অপারেশন সিন্দুর নামে একটা অপারেশন চালালো পাকিস্তানের বিরুদ্ধে, ঠিক আছে, সেটা মহিলাকে ডেডিকেট করেই, মহিলাদের সম্মান,
সিঁদুরের দাম এসব নিয়ে। সেই দেশেই ওই যুদ্ধের পরবর্তী সময় এই যে আফগানিস্তানের সরকারি প্রতিনিধি তারা এলো এবং তালিবান সরকার তারা এসে বলল যে মহিলা সাংবাদিকরা আসবেন, এটাকে তুমি কিভাবে দাও? এটা পশ্চিমবঙ্গে হলে এটা কখনোই হতো না, কারণ আমরা এখানটায় দিদি আছে আমাদের মাথার উপর, কাজেই দিদির বাংলায় কিন্তু এটা হয় না, এটুকুই বলতে পারবো। এটা দিদি হলে কখনোই হতো না। এটা দিদি যেভাবে আমরা যেভাবে দেখে আসছি, আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো, সেখানে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি, আগামীতেও ঘটবে না। এবার আমি পশ্চিমবঙ্গের আসছি। বেশ কিছুদিন ধরেই একটা কথা ঘুরছে সোশ্যাল মিডিয়া, মমতা ব্যানার্জি একটা বক্তব্য, সেটা হচ্ছে রাত্রেবেলা ওই দুর্গাপুরে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই নাকি উনি বলেছেন যে রাত্রেবেলা মেয়েদেরকে বাইরে বেরোনো উচিত নয়, এবং ওইটুকু শব্দই ঘুরে বেড়াচ্ছে। এই বিষয়টা নিয়ে তুমি এখনই বললে একটা বিষয়ের ওপর যে দিদির রাজ্যে এটা কখনো হতে পারে না, ঠিক আছে, পাশাপাশি এই ঘটনাটাও তো ঘটছে যে আজকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি এই কথা বলছে এবং সোশ্যাল মিডিয়া এটা নিয়ে প্রচুর কাটাছেড়াও চলছে। এই বিষয়টা নিয়ে তোমার কি বক্তব্য? এই মুহূর্তে যে ঘটনাটার উল্লেখ করলে, দুর্গাপুরের ঘটনাটা, নিশ্চয়ই আপডেট আছে যে এই মুহূর্তে সেটা প্রমাণিত হয়েছে সেটা গণধর্ষণের কোনো ঘটনা নয়। তো কাজেই আমার মনে হয় এখানেই নাল অ্যান্ড ভয়েড হয়ে যাওয়া উচিত, মানে আর প্রসঙ্গই টানা উচিত না। সেকেন্ডলি, আমাদের দিদিরকে নিয়ে বিরোধী দলের কি বলবো যে বালখিল্য চলে, কথাকে ডিস্টর্ট করে কেটে 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 এডিট করে করে সেগুলো দিয়ে নানান ধরনের ছোট ছোট ভিডিও করে করে ছাড়া, তো এই ধরনের কি বলবো মানে খুব মানে একটা কমন আমাদের সাধারণ সেই ছিচকেপনা আর কি। তো সেই ছিচকেপনাগুলো আমার মনে হয় বন্ধ করা উচিত। উনি একজন মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী আজকে তোমরা সকলেই জানো আজকে 30-40 বছর আগে, আজকে মহিলাদের যে অবস্থাটা সেটা কিন্তু 30-40 বছর আগে ছিল না। তখন একটা মহিলাদের নানান ধরনের সাংসারিক কি বলবো প্রতিবন্ধকতা, নানান নিয়মের বেড়াজাল, এই সমস্ত ছিল। সেই সময় কিন্তু ওই মহিলা, তিনি ছাত্র রাজনীতি করে আজকে এই জায়গাটা এসেছেন কিভাবে, নিজেকে প্রমাণ করতে করে, যেটা আমি আগেও বললাম। তিনি কংগ্রেস করতেন, যখন তার মতবিরোধ হয়েছে তিনি একমাত্র মহিলা যিনি সেই সাহসটা করতে পেরেছিলেন, সেটা ভেঙে বেরিয়ে এসে নিজে দল তৈরি করবে। কজন মহিলার এই সাহস ছিল? আজকে উনি এই কথা বলবেন? উনি যে কথাটাকে নিয়ে এত শোরগোল হয়েছে, উনি এই কথাটা কি করে বলতে পারেন, যিনি নিজের মাথা তার ফেটে গেছে দুষ্কৃতীদের হামলায়, যিনি দিনের পর দিন অনশন করেছেন, মানে দিন নেই রাত নেই, পাহাড় নেই, জঙ্গল নেই, মরুভূমি নেই, মানে কোথায় উনি না গেছেন? উনি মহিলা বলে কি কোনো জায়গায় নিজেকে রেস্ট্রিক্ট করে রেখেছিলেন? তাহলে সেই মহিলা কি আজকে এই কথা বলতে পারবেন, যার এতগুলো প্রকল্পের মধ্যে বেশিরভাগই হচ্ছে শিশু এবং নারীদের জন্য? তার প্রকল্পের দ্বারা আজকে নারীরা কোথার থেকে কোথায় পৌঁছেছে। আজকে কন্যাশ্রী, এটা নতুন করে আর বলার কিছু নেই, ওয়েস্টেজ অফ টাইমই হবে যে কন্যাশ্রী কিভাবে আজকে সারা ওয়ার্ল্ডে রেকগনাইজড হয়েছে। আজকে তার মহিলাদের জন্য যে অবদান, সেটা আমরা মানে বিরোধীরা, অতি বড় নিন্দুকেরাও বোধহয় অস্বীকার করতে পারবে না, কারণ তার প্রকল্পের ছোঁয়া আজকে প্রত্যেকে পেয়েছে। তো সেই মহিলা আজকে বলবে এই কথা? কখনোই হতে পারে না। হ্যাঁ, আমাদের মায়েরা একটা কথা মনে রাখতে হবে, আমরা যখন বাড়ির থেকে বেরোই, আমার মায়েরা বলে সাবধানে যাস বাবা। সেটা কি তার মেয়ের উপর তার মানে তার ডাউট আছে যে সে সাবধানে যেতে পারবে না? তার কি মেয়ের ক্যাপাসিটির উপর তার কোনো সন্দেহ আছে? না, এটা একটা মায়ের কি বলবো, এটা মায়ের আশীর্বাদ, বলার সময় একটা উইশ যে বাবা সাবধানে থাকিস। মমতা ব্যানার্জি আমাদের কাছে একটা মায়ের মতন, তিনি আগলে রেখেছেন আমাদের সকলকে। কাজে তিনি যদি কোনো কথা বলে থাকেন, তিনি সেইভাবেই বলে থাকবেন, একটা মা যেভাবে কথা। উনি একজন মহিলা, হয়তো উনার বায়োলজিক্যাল কোনো ছেলে মেয়ে না থাকতে পারে, কিন্তু তার মানেই তিনি মা নন তা তো না। তিনি আজকে 10.5 কোটি মানুষের মা। তো একজন মা যেভাবে কেয়ার নেন, স্নেহের সাথে যেভাবে, তার স্নেহের পরশ আমাদের সকলের মাথার উপর আছে। সেই কথাটাকে বিকৃত করে আজকে বিরোধীরা বহু কিছু করতে চাইলেন, তার নিটফল শূন্য বেরোলো। কারণ আজকে যেটাকে গণদর্শন বলে প্রমাণ করতে চেয়েছিলেন এবং যেটাকে একটা শুধুমাত্র রাজনৈতিক না, একটা মানে
ধর্মের রাজনীতি করার চেষ্টা করা হচ্ছিল, সেই জায়গাটায় পুরো জল ঢেলে গেল। সেটা আজ সকালবেলায় আমরা সকলেই জানতে পেরেছি যে সেটা কোনো গণধর্ষণের কোনো কোনো সেরকম ঘটনাই ঘটেনি। যাদের নাম তুলে ধরা হয়েছিল একটা বিশেষ সম্প্রদায়ের মানুষদেরকে পয়েন্ট করে আবার সেই ধর্মের রাজনীতি করার জন্য, ধর্মের নামে মানুষের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য, সেখানটাও সেটা প্রমাণিত হয়েছে। আরেকটি সম্প্রদায়ের মানুষের নাম আবার খুব ট্যাক্টফুলি বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তা আমার কথা হচ্ছে, ধর্মের নামেই রাজনীতি বন্ধ হোক। মানুষের মধ্যে ওই যে বললাম সেই সৌজন্যতার ব্যাপারটাই চলে আসে আবার, যে পলিটিক্যালি তোমরা ফাইট করো, তার মধ্যে নোংরামিটা এনো না। ধর্ষক বা যে কোনো, আজকে গতকাল গণধর্ষণ হয়নি ঠিকই, কিন্তু হ্যাঁ আনফর্চুনেটলি ঘটনা ঘটছে। ধর্ষকদের কোনো ধর্ম নেই, কোনো জাতি নেই, কোনো বর্ণ নেই। ধর্ষকরা ধর্ষকই হয়, এবং তার ক্যাপিটাল পানিশমেন্টের জন্য আজকে অপরাজিতা বিল পাশ করানো হয়েছে, সেটাকে আইন করতে দেওয়া হচ্ছে না। তাহলে যে মহিলা, ধর্ষকদের জন্য ক্যাপিটাল পানিশমেন্ট মানে আরো স্ট্রং করে দেওয়া উচিত। দেখুন, আমরা রাস্তায় প্রত্যেকে প্রতিবাদ করেছি, প্রত্যেকে ধর্ষণের বিরুদ্ধে, ধর্ষকদের যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়, তাদেরকে এক্ষুনি গুলি করে, এইভাবে তো প্রচুর আমরা প্রোটেস্ট্যান্টদের মধ্যে এই কথাগুলো শুনেছিলাম। কিন্তু সেই কথাগুলোকে সত্যিকারের আইনভাবে আনতে চেয়েছেন কে? তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কড়া করে দেওয়া হয়েছিল, মানে ক্যাপিটাল পানিশমেন্টগুলো আরো বেশি স্ট্রং করে দেওয়া হয়েছিল, যাতে এরকম কিছু কাজ করার আগে তারা ভয় পায়। সেটা তো আইনে এখনো পরিণত হয়নি, সেই বিলটাকে এখনো কেন্দ্রে গিয়ে পাশ হয়নি। তো সেই মহিলা এই ধরনের কথা কখনো বলতে পারে, এটা কেউ বিশ্বাস করবে না। যতই ডিস্টর্ট করার চেষ্টা করুক, যতই আমাদের নেত্রীকে, আমাদের প্রিয় নেত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে যতই যেভাবেই কালিমালিপ্ত করার চেষ্টা করা হোক না কেন, সামনে ইলেকশন, স্বাভাবিকভাবে এই চেষ্টাগুলো আরো বেশি বেড়ে যাচ্ছে বিরোধীদের পক্ষ থেকে। কিন্তু ওই একটা জায়গায় কিন্তু তাদেরকে মাথা নত করতেই হবে। 21-এও যেটা হয়েছে, 26-এও সেটা হতে চলেছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছে। কাজেই এইখানটায় আর কিছু করার নেই। এদিক ওদিক অনেক হতে থাকে, এই যে পরিযায়ী পাখির মতন সব আসতে শুরু করেছে, এরপরে আরো বেশি আসা শুরু হয়ে যাবে। নানান ধরনের চক্রান্ত, নানান ধরনের অপপ্রচার চলুক, কিন্তু আমাদের কাছে ওসব দরকার নেই। আমরা ওই কুৎসা, অপপ্রচার এসবের আমাদের দরকার নেই। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সরকার যেভাবে মানুষের উন্নয়ন করেছে, উন্নয়ন আমাদের হাতিয়ার। এই হাতিয়ারকে, এই উন্নয়নের হাতিয়ারকে নিয়েই আমরা ভোট লড়ব। আরজি কর আন্দোলনের সময় তুমিও নিশ্চয়ই প্রতিবাদ করেছো। তুমি মনে হয় যে আরজি কর আন্দোলনটা কোথাও গিয়ে পরবর্তী সময় একটা পলিটিক্যাল ভিউ নিয়ে নিল বা একটা বিরোধীদের সাথে চলে গেল, এরকম কি কখনো মনে হয়েছে যে আরজি কর আন্দোলনটা প্রথম যে সময় যেটা ছিল, যে সাধারণ মানুষের প্রতিবাদ একটা ঘটনা, একদম হ্যাঁ, সেটা পরবর্তী সময় তোমার কি মনে হয়েছে যে মানুষ আস্তে আস্তে, সাধারণ মানুষ আস্তে আস্তে সেখান থেকে কোথাও ব্যাক করেছে বা সরে গিয়েছে? বা না, আসলে সবাই যেটা চেয়েছিল, আমি এই খুব সংক্ষেপে বলবো, কারণ এটা নিয়ে তো বহুবার অনেক কথা হয়েছে, অনেক কিছু, আমরা সকলেই সকলের মতো করে প্রতিবাদ করেছি। সবাই একই, সবার প্রতিবাদের ভাষা একও ছিল না, সবাই সবার মতন প্রতিবাদ করেছি, কিন্তু আমাদের প্রত্যেকের চাওয়াটা কিন্তু একই ছিল, যে প্রকৃত যে দোষী সে যেন শাস্তি পায়। এবং তারপরে সকলের চাহিদা মতন আমরা নিরপেক্ষ একটি এজেন্সিকে চেয়েছিলাম, তারাই তদন্ত করেছে, এবং তাদের তদন্তের ফলস্বরূপ যা বেরিয়েছে, কোর্ট তো সেটাকেই, আমাদের জুডিশিয়ারি যে সব, মানে তাকে তো মানতেই হবে, যেটা বের হচ্ছে সেটাই হয়েছে। তো এখানে তো আর কোনো কিছু পাওয়ার নেই, আর কি চাওয়ার পাওয়ার থাকতে পারে? নিঃসন্দেহে ভীষণ আনফর্চুনেট, এরকম ঘটনা যেন আর কোনোদিনও না ঘটে, কিন্তু যা সকলে চেয়েছিল সেইভাবেই তো তদন্ত হয়েছে, এখানটায় তো আর কি বা থাকতে পারে। তুমি যেহেতু পঞ্চায়েত এলাকায় কাজ করো, সেহেতু প্রচুর মহিলাদের সাথে তোমার প্রথমেই শুনলাম, এই যে লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্পটা, এটা কিভাবে মানুষের, মানে মহিলাদের কাছে কতটা কিভাবে গেছে এবং তারা কিভাবে উপকৃত হয়েছে, এটা তোমার কাছে কেমন, তোমার চোখে কেমন? প্রত্যেকদিন প্রত্যেকটা বাড়িতে যে কোনো কাজেই আমি যাই না কেন, মানে অনেক সময় কোনো কাজ ছাড়াও আমরা যাই কেমন আছেন এটা জিজ্ঞেস করতে, কারণ আমাদের গ্রাম বাংলার মানুষ তো, আমাদের কাছে এই আন্তরিকতার জায়গাটা আছে, মানে রাজনীতি ছাড়াও তারা চায় যাকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি, তাদের ভোটেই তো আজকে আমি জিতেছি বা আমি আজকে ওখানে কাজ করার সুযোগ পেয়েছি।
তাদের না, গ্রাম বাংলার মানুষ তো খুব সহজ সরল, তাদের একটা চাওয়া থাকে যে কোনোদিন যাতে তাদের বাড়ির বারান্দায় যদি আমি যাই কোনো কারণ ছাড়া, আমাদের কোনো কাজ মানে দরকার পড়ে না, তখন গিয়ে একটা কথাই কিন্তু সবার মুখে, এটা একদম মানে আমি শুনতে পাবোই, যে এই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দিয়ে তারা কি করছেন। নানানজন নানান কিছু করেন, প্রচুর মানুষ আছে তারা হয়তো সেইভাবে একাডেমিক্যালি কোয়ালিফিকেশন তারা নিতে পারেননি, তাদের অনেক কারণবশত তারা সেইভাবে শিক্ষিত না, একাডেমিক্যালি কোয়ালিফাইড না, তো কাজেই তারা সেইভাবে তো কোনো চাকরি বাকরি করতে পারছে না। অনেক কষ্ট করে তারা টুকটাক সবাই, আজকাল তো স্বনির্ভর গোষ্ঠী, সেলফ হেল্প গ্রুপ এমনভাবে, কি বলবো, এই এমনভাবে সরকার সেটা গ্রামের মেয়েদের জন্য, নারীদের জন্য এমনভাবে সেই জায়গাটা তৈরি করে দিয়েছে যে আজকাল আর কেউই বসে নেই। কিন্তু তারপরেও যারা বাড়ির মহিলারা অনেকেই আছেন, তাদের কোনো সোর্স অফ ইনকাম নেই, সামান্য সামান্য জিনিসের জন্য তাদের কাছে হাত পাততে হতো। সেই জায়গাটা থেকে তারা আজকে অনেক অনেক ভালো আছে। তারা প্রত্যেকে বলে, জানো এই দিদি এটা করেছি, জানো দিদি এটা দিয়ে আমি ছেলের এটা কিনে দিয়েছি, আমি স্কুলের এটা কিনে দিয়েছি, আমি ওটা করেছি। আজ এগুলো দেখায় আবার আমাদের যে এটা জানো আমি কিনেছি। তো এটা দেখে না আমাদের ভীষণ একটা মানসিক শান্তি। দেখুন, রাজনৈতিকভাবে আমরা যখন বক্তব্য রাখি বা পেপারে কিছু পড়ি, সেগুলো থিওরিটিক্যাল, কিন্তু এই যে মানুষের কাছে গিয়েছে এই জিনিসটা দেখাচ্ছে, ওই 1000 টাকা 1200 টাকায় সে কি কিনেছে, বা 6 মাসের টাকা জমিয়ে সে ধরুন 6000 টাকা 6500 টাকা দিয়ে সে কিছু মানে ধরুন রাখি বানাবে, সেই মালগুলো কিনেছে, এই যে এগুলো কিনেছিলাম দিদি, এগুলো বানিয়েছি, একটা আমাদের হয়তো আবার গিফটও করলো তার মধ্যে থেকে। এই যে প্র্যাকটিক্যাল, মানে এই যে রূপায়ণ, সে বাস্তবায়িত হয়েছে, যে স্বপ্নটা দিদি দেখেছিলেন, একটা তো ভিশন থেকেই তো এই কাজগুলো করা, প্রকল্পগুলো কোথার থেকে এসেছে, যে দিদি একটা ভিশন দেখেছেন যে এটা এটা এই করলে এরম হতে পারে, তো এই হতে পারাটা আমরা দেখছি, সেটা না অদ্ভুত একটা আনন্দ দেয়, সেটা সবার থেকে আলাদা। মানে সেখানে না ভোট টোট এগুলো আমাদের আর মাথায় আসে না, যে আমরা জনপ্রতিনিধি নাকি। মনে হয় পাশের বাড়ির গেছি গল্প করতে, ওই দাওয়াতে বসে, তখন তারা গল্প করছে, তখন যেন একটা আত্মতুষ্টি, মানে আমাদের কাছে সেটা ভীষণ, এবং মানে গর্ববোধ হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী যে দল থেকে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই দলেরই একজন কর্মী আমি, সেটা সত্যি গর্ববোধ হয়। দিদি আমাদের মাথার উপর আছেন, সেটা আমাদের সকলের কাছে একটা বিশাল ভরসার জায়গায়। দিদি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, সকল দলের আরো সব সিনিয়র্সরা আছেন, যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দেন, যেভাবে গাইড করেন, নিঃসন্দেহে সেটা সকলের চোখে মুখে দেখা যায়। গ্রামে গেলে আপনারা আরো বেশি বুঝতে পারবেন। তুমি একজন শিক্ষিকা, তো তোমার কি মনে হয় যে এই কয়েক বছর বা কয়েক বছরই বলতে গেলে, সেটা হচ্ছে কলকাতা এবং শহরতলি বা জেলা শহরগুলোতে খুব করে ইংলিশ মিডিয়াম স্কুল বা প্রাইভেট যে স্কুল, সেগুলোর একটা বাড়ন্ত হয়েছে, তাতে করে বাংলা মিডিয়াম যে স্কুল, সেই স্কুলের ছাত্র সংখ্যা কমছে, কোথাও গিয়ে হয়তো ছাত্র নেইও, এরকমও রয়েছে। তো এই প্রভাব, এইটা কি দেখতে পাও, মানে টের পাও? দুরকমই আছে। দেখুন, কে কোন স্কুলে কোন মিডিয়ামে পড়াবেন সেটা তার বাবা মায়ের চয়েস। যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে তারা ইংলিশ মিডিয়ামে যাচ্ছে, কিন্তু একটা বিশাল সংখ্যক মানুষ তো সেটা অ্যাফোর্ড করতে পারছেন না, তারা সরকারি স্কুলে যাচ্ছেন, সরকারি প্রচুর সুযোগ সুবিধা পাচ্ছে, এবং তার কারণে প্রচুর মানুষ স্কুলমুখীও হচ্ছে। আমি নিজে যে স্কুলটা, আমি বেশি স্কুলের কথা বলতে পারবো না, আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলের নামও আমি বলতে পারি, আমাদের লবণরদ বিদ্যাপীঠ ফর গার্লস, সল্ট লেকে, যেটা, সেটার কিন্তু স্টুডেন্ট সংখ্যা বেড়েছে। একটা শহরে যেখানে আশপাশে কটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে আমিও গুনে বলতে পারবো না, সেখানটায় কিন্তু আমি 5 বছর হলো এখানে ট্রান্সফার নিয়ে এসেছি, 5 বছরের মধ্যে প্রায় 200 স্টুডেন্ট বেড়েছে, কোভিডের মধ্যে বেড়েছে। কোভিডে আপনারা সকলে জানেন, কোভিডের পরে আরো বেশি করে প্রচুর প্রকল্প স্কুলের মাধ্যমে দেওয়া, মানে স্টুডেন্টরা পাচ্ছেন প্রচুর, মানে অর্থনৈতিকভাবে তারা সহযোগিতা পাচ্ছেন, যাতে ড্রপ আউট আমরা আটকাতে পারি। আর যেগুলো আবারও আমার সে রিপিট করতে ইচ্ছে করছে না, কন্যাশ্রী হোক বা যাই হোক, সেগুলো তো সে একই মোটো, তো বা ঐক্যশ্রী হোক, শিক্ষাশ্রী হোক, সবই তো সেই একটাই, সবুজ সাথী হোক, সবই একটাই মোটো, যে যাতে বাচ্চারা স্কুলমুখী হয়। তো সেক্ষেত্রে আমার স্কুলে তো আমি দেখেছি 200 স্টুডেন্ট বেড়েছে প্রায়। তো আই এম ভেরি পজিটিভ যে সব জায়গায় চিত্রটা এক না। হ্যাঁ, নিঃসন্দেহে কিছু জায়গায় স্টুডেন্টস কমেছে, তো সেখানেও নিশ্চয়ই
তাদের টিচার্সরা তারা চেষ্টা করবেন কিভাবে, তারও উপায় আছে কিভাবে স্টুডেন্টদের কাছে গিয়ে গিয়ে তাদেরকে স্কুলমুখী করার যে বিষয়টা, দুরকম চিত্রই কিন্তু আছে। তোমার কি মনে হয় যে বাংলা শিল্প সংস্কৃতি আচার অনুষ্ঠান এইগুলো কোথাও গিয়ে খুব করে বাংলার বাইরের যে শিল্প সংস্কৃতি সেগুলোর মধ্যে চাপা পড়ে যাচ্ছে রিসেন্ট, সেগুলোকে আরো নতুন করে আমাদের নতুন জেনারেশনের কাছে তুলে ধরতে হবে? অনেক রকম হয় যে তোমাদের ওদিকে আই থিঙ্ক চড়ক হয়, একদম, হ্যাঁ, তারপর বিভিন্ন জায়গায় শীতলা পুজো, এবং এই যে বিষয়গুলো এগুলোকে, কারণ বিয়েতে, বাঙালির বিয়েতে এখন মেহেন্দি হয়, বাঙালির বিয়েতে অনেক রকম রিচুয়াল হয় যেগুলোর সাথে হয়তো আমরা খুব বেশি না 10 বছর আগেও হয়তো পরিচিত ছিলাম। ঠিক আছে, বাঙালির বিয়ে বাঙালিদের মতন করেই হতো, এবং বিয়ের সাথে সাথে পুজো হোক, আচার অনুষ্ঠান হোক, খেলাধুলো হোক, ঠিক আছে, বাংলার প্রচুর নিজস্ব খেলা সেগুলো হয়তো হারিয়ে গেছে। আমরা ছোটবেলায় লুকোচুরি খেলতাম, সেগুলো এখন খেলে না ছেলেমেয়েরা, বাচ্চা ছেলেমেয়েরা। তো এই বিষয়গুলোর সাথে নতুন করে বাংলার যে নতুন জেনারেশন, শহর হোক, গ্রামাঞ্চল হোক, বিভিন্ন জায়গায় তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার, নতুন করে, ভালো করে, সুন্দর করে, এটা কি প্রয়োজন? একদমই। আমরা আমাদের ভারতবর্ষে ইউনিটি ইন ডাইভার্সিটি, আমরা সব ধর্মে, সব বর্ণে, সমস্ত রাজ্যের সবকিছুতে আমরা ভীষণ, আমরা একসাথে, আমরা সবকিছু ফলো করতে আমরা পছন্দ, কিন্তু সবার আগে মাতৃভাষা, আমাদের নিজস্বতা, সেটাকে ছেড়ে না, আমাদের জায়গাটাকে স্ট্রং করতে হবে। আগে মাতৃভাষা, আগে আমাদের বাঙালির কালচার, আমাদের যে নিজস্ব পুজো, আমাদের যে আচার, সেগুলো আমাদের সকলকে জানতে হবে। এবং তারপরে ভালোবেসে, আজকে দেখুন না, আমরা সকলেই, আমরা তো মানে বাঙালিরা, বিশেষ করে বাঙালি কেন, সব মানুষই আমরা আনন্দ করতে পছন্দ করি। তা আমাদের আগে যেরকম 3 দিনে আমাদের বিয়ে মিটে যেত, এখন যদি সঙ্গীত করার পর একটা দিন বাড়ে আনন্দ করার জন্য, খুব হ্যাপিলি যদি সেটা আমরা করতে চাই, সেটা অসুবিধার কি আছে? কোনো অসুবিধা দেখি না, কিন্তু সেটা যেন কোনো কম্পালশন না হয়। আমার বাড়ির, আমার মেয়ের বিয়েতে আমি কি খাওয়াবো, কি অনুষ্ঠান করব, সেটা কমপ্লিটলি আমার চয়েস হোক। আমার, কারণ আমার কালচার, আমার কৃষ্টি, আমার সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরাটাও কিন্তু আমার একটা দায়িত্ব, একজন নাগরিক হিসেবে, একজন বাঙালি হিসেবে দায়িত্ব। তো সেক্ষেত্রে সেটা আমরা অবশ্যই করব। তারপরে যদি আমরা, অনেকেই আমরা এখন দেখছি অনেকে কারবা চৌথ করে, হ্যাঁ, আগে সিনেমায় দেখতাম, এখন করে যদি তারা আনন্দ পায়, করুক না অবশ্যই, কিন্তু কোনো কম্পালশন যেন না হয়, কোনো কিছুতেই যেন কোনো কম্পালশন না হয়। যে স্বাধীনতাটা আমরা ভোগ করে এসেছি, যে আমরা সব কিছু প্র্যাকটিস করতে পারি অন্যকে ডিস্টার্ব না করে, সেটা বজায় থাকুক। আমাদের কালচার, আমাদের গর্ব, আমাদের বাঙালিরা, আমরা গর্ব, আমাদের বাঙালিরা আমাদেরকে অস্কার এনে দিয়েছে, নোবেল প্রাইজ এনে দিয়েছে, মানে আমাদের দুর্গাপুজো এখন সারা বিশ্বে সেটাকে একটা আলাদা মাত্রা যোগ করেছে। আমরা বাঙালিরা এর জন্য, আমরা মানে বাঙালিদের জন্য আমরা গর্বিত। তো আমরা তুলে ধরবো না আমাদের কালচারটা, আমরা যার জন্য আমরা গর্ববোধ করি, সেটাকে চাপিয়ে দিয়ে আমার তো মনে হয় না। আমাদের সন্তানদেরকে এটাকে আগে শেখাতে হবে। আমরা নদিয়া জেলাবাসী, আমাদের নদিয়াতে আগে কি কি আছে সেটা জানতে হবে, তারপরে আমরা বাইরে দেখতে যাব। তো কিন্তু আমরা মিলেমিশে থাকতে পছন্দ করি। আজকে সারা বাংলায় সব ভাষাভাষী মানুষরা এখানে বসবাস, কলকাতায় সব রকম মানুষ এখানে বসবাস করে। একটা অ্যাপার্টমেন্টে গেলে সেখানটার সমস্ত রাজ্যের মানুষ থাকে। তো আমরা তো সকলের বাড়িতেই নেমন্তন্ন খেতে যাই, কারোর বাড়িতে কিছু হচ্ছে, মানে অবাঙালি অনুষ্ঠান হচ্ছে, সেখানেও আমরা যাই। আমাদের বাড়ির বাঙালি অনুষ্ঠানেও তারা খিচুড়ি ভোগ খেতে আসেন। তো এইভাবেই একটা, কি বলবো, একটা সৌভ্রাতৃত্বের সম্পর্ক থাক, একটা কোথাও যেন একটা বিরোধ, কম্পালশন এই ধরনের না এসে যায়। এই কালচারগুলো আমাদের ফ্লন্ট করার মতন, আমাদের বাংলার যে সমস্ত জিনিস আছে সেগুলো লোকের সামনে দেখানোর মতো। তা আমরা কেন দেখাবো না? যার জন্য, মানে যেটা লোকেরা আরও নকল করে। আপনারা জানেন, মানে খুব আমি নাটকের লোক বা সিনেমা পছন্দ করি বলে বলছি, যখন শরৎচন্দ্রের আমাদের গল্পকে ইয়ে করে আমাদের দেবদাস সিনেমাটা বেরোলো 2000 সালে বোধহয়, তো তখন সেই ওই যে বাঙালিদের মতন করে শাড়ি পরাটা সারা ইন্ডিয়া কপি করেছে, মানে সবাই তখন ওইভাবে আটপৌড়ে করে শাড়ি পরা শুরু করলো। সেটা আমাদের কাছে গর্বের, হ্যাঁ, যে আমাদের এইটাকে সবাই দেখেছে। কিন্তু আমরা কাউকে জোর করে নিই যে এইভাবেই পড়তে হবে। তারা তাদের করে এই যে ঘুরিয়ে দিয়ে যেভাবে পড়ে অবাঙালিরা, আমরাও তো সেভাবে অনেক দিন পড়েছি। তো আমার মনে হয় এইভাবে একটা, কি বলবো, এটা একটা সহাবস্থান, দুটোই থাকুক, আনন্দ করে থাকুক। উৎসব আনন্দ করার জন্য, সেখানে কোনো কম্পালশন যেন না থাকে,
এটুকুই বলার। আর আমরা বাঙালি, আমাদের সন্তানদেরকে বাংলা শেখাবো, বাংলা ভাষা ব্যবহার করতে আমরা তাদেরকে বোঝাবো, কারণ এত রিচ একটা ল্যাঙ্গুয়েজ, এত মিষ্টি একটা ল্যাঙ্গুয়েজ, এত বেশি মানুষ বলেন এই ভাষাটাকে। এই ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের যে অবদান সেটা তো ভোলার নয়। এবং তার পরবর্তীতেও বিভিন্ন সময় বাঙালিদের যে অবদান আছে, ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, আজকে নাটক কতটা রিচ, অন্য জায়গাও আছে, মহারাষ্ট্রেও আছে। তাই তো সেটা আমার মনে হয় এটা আমাদের কি বলবো, গর্ব করে এটা দেখানোর মতন একটা জিনিস। তো এই আর কি, এটাই বলে। থিয়েটার করা, গান করা, নাচ করা বা এই সাংস্কৃতিক জগতে নিজেকে রাখা, এটা কি এই সময় দাঁড়িয়ে এই আশেপাশের যে মেন কাজকর্মগুলো, রাজনৈতিক হোক, এই সব কাজকর্ম, এইগুলোর থেকে রিলিফ পাওয়ার জন্য, নিজেকে ভালো রাখার জন্য? আসলে এটা না আমার কাছে বিশেষ করে এটা খুব মজ্জাগত মতন, মানে আর থিয়েটার করার দরুন আমি অনেক কিছু শিখেছি, টিম স্পিরিট শিখেছি। আমি তো ছাত্র জীবনে রাজনীতি করিনি, আমার এই দল করাটা থিয়েটার থেকে শেখা। কিভাবে কোঅপারেট করতে হয়, কি করে কোঅর্ডিনেশন করতে হয়, কি করে আরেকজনের দুর্বল জায়গাটাকে ঢেকে প্রোডাকশনটাকে শুধুমাত্র সুন্দর করতে হবে, এই জিনিসগুলো থিয়েটার থেকে শেখা। সেটা আমার খুব কাজে লাগছে আমার দল করতে এসে। একই দেখলাম, মোরাললেস একই। এবং তো সেক্ষেত্রে আমি বলবো, এবং আমার তো মাঝে মাঝে মনে হয় প্রত্যেকটা মানে বাচ্চাকে কিছু বছরের জন্য থিয়েটার, সে অভিনয় করুক বা না করুক, থিয়েটার শেখা উচিত। কারণ কি কিভাবে আমি না আমরা আমরা বিষয়টাকে গুরুত্ব দিতে হবে, সেটা থিয়েটারের কাছ থেকে আমি শিখেছি। এটা সকলের শেখা উচিত, যে আমিত্ব থেকে বেরিয়ে এসে যে আমরা একটা টিম, সেই টিম স্পিরিটটাকে তাহলে মানে বেশি প্রাধান্য দিতে হবে, এবং দিলেই সেটাই উচিত, সেটা শেখা উচিত। তো আমার কাছে ওটা। আর হ্যাঁ, অবশ্যই গান বাজনা কার না ভালো লাগে, মানে গান যার না ভালো লাগে সে তো মানুষই না বোধহয়, মানে গান বাজনা বাই ফাইন আর্টস। তো কাজেই সেটা তো অবশ্যই রিল্যাক্সেশনের দিক থেকে আমাদের পরিবারে আমরা সকলেই গান বাজনা পছন্দ করি, গান বাজনা চর্চা করি। আর সেটা আমাদের সত্যি খুব ভালো লাগার। দাদাও গান করে মাঝে মাঝে। হ্যাঁ 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 হ্যাঁ, ও খুব ভালো গান করে। আর আমাদের বাড়িতে সকলে, আমার বাপের বাড়ি, এই বাড়ি, দুটো বাড়িতে আমরা সকলেই ভীষণ মানে সঙ্গীত প্রেমী মানুষ। সেটা যে কোনো সঙ্গীত হতে পারে, নাচ গান, এই আবৃত্তি, শ্রুতি নাটক, এই সব কিছুর মধ্যে আমাদের থাকতে ভালো লাগে। নাটক তো আমার তো একটা প্রিয় বিষয়। চাকদাকে গোটা বাংলা বা ভারতবর্ষের কাছে সংক্ষেপে, খুব সংক্ষেপে যদি তুলে ধরতে চাও, তুমি কিভাবে তুলে ধরো? শুধু চাকদা না, আমি বলবো চাকদার মতন যত জায়গা আছে, মফস্বলী বলি আমরা, চাকদাতে গ্রামও আছে, আবার শহরও আছে, মানে মিউনিসিপ্যালিটিও আছে, আবার ব্লকও আছে। তো চাকদায় প্রচুর প্রতিভা, চাকদায় প্রচুর প্রতিভা। এটা আমি চাকদার মানুষ হয়ে বোধহয় একটু বেশি বলছি, এরকম আরো জায়গা আছে। চাকদার প্রচুর ইতিহাস আছে, সেটা পড়লে জানলে সকলের ভালো লাগবে। আমাদের চাকদার থেকে ঝুলন গোস্বামী, তো সেটাও আমাদের কাছে গর্বের। এছাড়াও আমাদের গর্বের অনেক জায়গা আছে। চাকদায় প্রচুর ভালো ভালো মানে ঘোরার জায়গা আছে, একদম গঙ্গা নদীর ধারে, সেই সব কিছু আছে। মানুষ ভীষণ ভালো, সকলে মিলে ঝুলে থাকতে পছন্দ করে। চাকদার নানান ধরনের, যে চড়কের কথা বললেন, মেলা, এই সমস্ত প্রচুর মেলা আছে। তারপরে ক্যাদাইতলার মেলা, এই সমস্ত আছে, সেগুলোর খুব ট্র্যাডিশনাল। সেগুলো সম্পর্কে বইও আছে নিয়ে অনেক। তো আপনারা যদি কেউ পড়েন, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের জানতে ভালো লাগবে। আর চাকদায় এসে ঘুরে যান, দেখুন, জায়গাটা খুব ভালো। আর যেটা বললাম, প্রচুর প্রতিভা আছে। কলকাতার থেকে একটু দূরে হওয়ার কারণে আগে যেটা সমস্যা হতো অনেক ক্ষেত্রে, কিন্তু এখন অনেকটাই যাতায়াত সুবিধা হয়ে গেছে। তা ফোকাস, চাকদার ছেলেমেয়েরা ভীষণ ফোকাসড। চাকদার মানুষেরা কলকাতায় আসেন, এসে কিছু একটা শেখার প্রতি আগ্রহ। চাকদায় নাটকের প্রচুর লোক আছে, আর রাজনৈতিকভাবেও ভীষণ সাউন্ড একটা জায়গা। তা সব মিলিয়ে আমার চাকদা, আমি চাকদাকে খুব ভালোবাসি। চাকদা একটা সমস্যাও রয়েছে, সেটা আমাদের রিসার্চ টিম রিসার্চ করেছে, যে চৌমাথা থেকে আপনাদের ওই বাস স্ট্যান্ডটা
অর্ধেক সময় জলের নিচে থাকে হুম হুম হুম। রাস্তাটা। তো এই এবং সেখানে বিভিন্ন রকম ইনসিডেন্টও ঘটে, হ্যাঁ হ্যাঁ। অনেক রাজনৈতিক দল প্রতিবাদ করে, হুম হুম। কেউ মাছ ধরে, কেউ গিয়ে সাঁতার সাঁতার কাটে। দেয়, ঠিক আছে? তো তো এই 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 সমস্যার সমাধানটা কিভাবে হবে তো কি মনে হয়? না, আমরা চেষ্টা চালাচ্ছি। হুম, যদিও আপনারা সকলেই জানেন যে চাকদার তো 2021 সালে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে, তো কাজে আমাদের এমএলএ তো হচ্ছে আহ, অন্য দলের। তো তবুও আমরা চেষ্টা করছি, যদিও যে বাজেটে ওটা হবে সেটা পঞ্চায়েতের করার ক্ষমতা নেই, হুম, আর একটা ভালোই বাজেটে হুম। সেটা অনেকটাই এগিয়ে এসেছে। আমরা সকলেই চেষ্টা করেছি, অনেকটা এগিয়ে এসছে। কিন্তু সামহাও এবার তো এতটা বৃষ্টি হচ্ছে যে কোনোভাবে কাজ শুরুই করা যাচ্ছে না। আহ, খুব শিগগিরই আশা করি সেটার সমস্যার সমাধান হবে। তবে হ্যাঁ, তার জন্য বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে, তার জন্য আমরা সত্যি মানে আমাদের খুবই খারাপ লেগেছে। এবং সেই মানে সব যে অন্যদের হয়েছে তা না, আমরাও তো ওই রাস্তা দিয়ে যাতায়াত করি, আমাদেরও অসুবিধা হচ্ছে। তবে যে কথাটার উল্লেখ করলেন, সত্যিকারের যদি চেষ্টা করতেন যারা সাঁতার কেটেছেন, মাছ ধরেছেন, আহ, এই মাছ ধরা এই নাটকগুলো না করলেও হতো, সাঁতার কাটার নাটকটা না করলেও হতো। কারণ যিনি ওখানে নির্বাচিত হয়েছেন সে তো মানুষের ভোটেই নির্বাচিত হয়েছেন। তো কাজেই কোনো উন্নয়নমূলক কাজে তো তাকে দেখা যায় না। ওই প্রতিবাদ কখনো টায়ার জ্বালানোর জন্য ওই চৌরাস্তার ওখানটায়, আর এই সেদিন সাঁতার কাটা, আহ, ওইখানে আর কি এই নাটকটা হলো। তো এই সব ক্ষেত্রে 2-4 বার দেখা গেছে, আর এই প্রায় 5 বছর হতে চললো তাকে তার কখনো দেখা যায়নি। তাই বলবো যে সত্যিকারের যদি তিনি চেষ্টা করতেন, মানে চেষ্টা করতে বা মানুষের সাথে এসে কথা বলতেও কিন্তু তাকে দেখা যায়নি তার আগে। তো সেই জায়গাটাই প্রশ্ন। হ্যাঁ, আমরাও মানছি যে এই জায়গাটা হয়নি, আমরা সকলেই ভুক্তভোগী, কিন্তু ওই নাটকগুলো না করলেই হতো বোধহয়। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আহ, যদি তুমি একদিনের জন্য হুম পশ্চিমবঙ্গের সিএম হও, হুম তাহলে মহিলাদের জন্য হুম। এবং মহিলা পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষের জন্য একটা একটা করে কি কাজ করবে যেটা এখনো অবধি হয়নি? আমি দিদির কাছে জিজ্ঞেস করবো, একদিনের জন্য যদি সেই ক্ষমতা দেওয়াও হয় ওই সিনেমাটার মতন, দিদি পাশে থাকবেন। আমি দিদির কাছ থেকে সব নির্দেশ আমি তার কাছে আমি চাইবো যে আপনি নির্দেশ দিন, তার নির্দেশ মতোই আমি কাজ করব। আচ্ছা, এবার কিছু নাম বলবো, এই নাম বলবো এবং 1 থেকে 5-এর মধ্যে তাদেরকে তোমাকে সাজাতে হবে এবং কেন সেটা। প্রথমেই বলি, মহুয়া মিত্র, সায়নী ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, হুম মালা রায়, হুম এই 4 জনকে হুম হুম। কত নম্বর দেবে 1 থেকে 5-এর মধ্যে এবং কেন? সবাই 5। সবাই 5? সবাই 5, কারণ কি যাদের নাম বললেন তারা এক এক বয়সের, এক এক এজ গ্রুপের বিলং করে, প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। কিন্তু কমন একটা যে আমাদের প্রত্যেকেরই দলের এবং প্রত্যেকেই সিনিয়র, তাদের সকলের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। প্রথমেই যার নাম বললেন মহুয়া মৈত্র, তিনি আমাদের সকলের কাছে একটা আইডল। তিনি যেভাবে বক্তব্য রাখেন, তিনি যেভাবে এক একটা জিনিসকে বিশ্লেষণ করেন, যেভাবে তিনি তার মানে আক্রমণাত্মক যে অ্যাটিটিউডটা থাকে পার্লামেন্ট, যেটা হওয়া উচিত, সেটা আমাদের সকলকে ভীষণ অনুপ্রেরণা দেয়। সায়নী ঘোষ নেক্সট জেনারেশন আমার কাছে, মানে মহুয়া মৈত্রর জেনারেশন আমি ধরবো, তো তার পরের জেনারেশন হচ্ছে সায়নী ঘোষ। শি শি ইজ অ্যান অ্যাক্টর টার্নড পলিটিশিয়ান। আর মানে এত মানে কি বলবো, এত দৃঢ়তার সঙ্গে তার বক্তব্য, তার চলন বলন, এবং খুব অল্প দিনে তিনি এই যুব সংগঠনের যে দায়িত্বটা, সর্বোচ্চ দায়িত্ব রাজ্যের পেয়েছেন, এত সুন্দর করে তিনি পরিচালনা করেছেন। মানে একদম ট্রু সাকসেসর অফ দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যান্ড আদার লিডার্স। তো সেখানেও তিনি 5-এ 5, মানে তার জনপ্রিয়তাও তুঙ্গে, এবং একদম যুব সমাজের একদম তিনি খুব নয়নের মণি হয়ে গেছেন। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে তো তিনি ওই জায়গাটাকে নিয়েছেন, সেই পদটাকে। তো খুব ট্রু সাকসেসর।
তারপরে বললেন চন্দ্রিমা ভট্টাচার্য দিদি, তিনি আমাদের মহিলা সংগঠনের রাজ্যের তিনি সভানেত্রী, আমাদের সকলের ভীষণ শ্রদ্ধার। তার নির্দেশ মতন, যেহেতু আমিও মহিলা সহ সভানেত্রী আমাদের ওখানকার, তো সেক্ষেত্রে তার নির্দেশ মতন আমরা সব কাজ করি, এবং তার নির্দেশ মতন করি দেখেই আজকে খুব সুন্দরভাবে ডিসেন্ট্রালাইজড ওয়েতে আমাদের দল চলছে, মহিলা, বিশেষ করে মহিলা উইংটা। তো সেক্ষেত্রে তাকেও কিছু মানে, এবং শি ইজ সো কোয়ালিফাইড, কত সুন্দর করে তিনি বলেন, কত কাছের করে স্নেহ, মানে স্নেহের সাথে কথা, যখন আমরা পার্সোনালি কথা বলি মানে মনে হয় যে যেন আমাদের বড় দিদি কথা বলছেন। তো সেখানেও তিনি 5। মালা রায় সেইভাবে অতটা আমার সাথে খুব একটা ইন্টারাকশন হয়নি, কিন্তু তিনিও মানে আমার সক্রিয় রাজনীতি করতে আসার পরে তার সাথে খুব একটা, যেহেতু কনস্টিটুয়েন্সি আলাদা হয়নি, কিন্তু তিনিও আমাদের কাছে ভীষণ শ্রদ্ধার একজন মানুষ। বহুদিন ধরে, যেহেতু আমাদের তো পরিবারে পলিটিক্স রয়েছে, কাজেই সকলেই কংগ্রেসই, সে ডানপন্থী রাজনীতি করা, তারপরে তো যাই হোক ভাগ হয়ে যাওয়া, কিন্তু সেই সময় থেকেই তো এই মালা রায় দিদির নাম আমরা সকলেই জানি, এবং তার সমস্ত যে অ্যাক্টিভিটিস তার সাথে আমরা পরিচিত। ভেরি অ্যাক্টিভ অ্যান্ড ভেরি, মানে কি বলবো, আমাদের কাছে এই যাদের নাম বললেন 5 জনে, তারা আমাদের সব আইডল। তাদেরকে দেখে আমাদের, মানে দিদির পরে যদি কেউ থাকেন, এদেরকে দেখে আমাদের রাজনীতি করা, কাজে উই ক্যানট রেট দেম, মানে তাদেরকে আমাদের রেট, আমি কি করে, আমার মতন একজন সাধারণ মানুষ তাদেরকে রেট করতে পারি না, মানে আমাদের সকলেই ভীষণ প্রিয়। আচ্ছা, এবার কয়েকটি নাম বলছি, 3-4টে, হ্যাঁ, দুটো করে লাইন বলবে, ঠিক আছে? প্রথমেই যার নাম বলবো তিনি হচ্ছে শুভেন্দু অধিকারী। আমার মনে হয় হি শুড কনসাল্ট আ সাইকিয়াট্রিস্ট। ইদানিং আমার তাই মনে হচ্ছে, সব গোলমাল হয়ে গেছে ওনার, তো কাজেই আমার মনে হয় একটু চিকিৎসা করানোর দরকার। কখন কি বলছেন ওনার আর কন্ট্রোলে নেই। আহ অধীর চৌধুরী। এই মুহূর্তে তো তিনি খুব একটা প্রাসঙ্গিক নন। আচ্ছা, ইন্দিরা গান্ধী। আমাদের সকলের কাছে ভীষণ শ্রদ্ধার, মানে আমাদের ভারতবর্ষের অনেক কিছুকে দিয়ে আমরা ভারতবর্ষ বোঝাই, তার মধ্যে কিন্তু ইন্দিরা গান্ধী, মানে ইন্দিরা গান্ধী মিন্স ইন্ডিয়া। সো মানে আমাদের কাছে, সকলের কাছে একটা 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 আলাদা আলাদা একটা ছবি, তার ইমেজ। আর বুদ্ধদেব ভট্টাচার্য, যে আগের মুখ্যমন্ত্রী। হ্যাঁ, তিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তো সেই হিসেবে একজন মুখ্যমন্ত্রীকে আমরা, আমাদের এই চেয়ারটাকে তো আমাদের শ্রদ্ধা করতেই হবে। কিন্তু তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, সেইভাবে আমি তো সক্রিয় রাজনীতিতে ছিলাম না, তবে শুনেছি খুব বুদ্ধিমান ছিলেন, এইটুকুই বলার। তাকেও প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে সম্মান করি। নরেন্দ্র মোদী। আই ডোন্ট নো, একেও প্রধানমন্ত্রী হিসেবে ওনাকেও আমার সেই সম্মান দিয়েই কথা বলা উচিত, কিন্তু যদি আবার আমি বিজেপির একজন নেতা, সর্বোচ্চ নেতৃত্ব হিসেবে ধরি, তাহলে আমি বলবো পুরোটাই তিনি ব্লাফ দিয়ে যান, যা বলেন তা করেন না, পুরোটাই নাটক। পছন্দের অভিনেতাকে তো? বাংলা না বাংলা? বাংলা এই মুহূর্তে মানে অনেকেই আছে, দেখুন সুপারস্টার দেবকে কার না ভালো লাগে, কিন্তু তারপরেও কিছু কিছু জায়গায় তো কিছু কিছু সিনেমা, যেমন হয়তো এরকম হয় অনেক সময়, যে রিসেন্ট একটা সিনেমা দেখেছি, তাই তার কথা খুব মনে পড়ছে, সেটা হচ্ছে ঋত্বিক ভৌমিক, নবাগত। আচ্ছা, ঋত্বিক ভৌমিককে আমার খুব, ঋত্বিক চক্রবর্তীও খুব ভালো অভিনয় করেন, কিন্তু ঋত্বিক ভৌমিক, যিনি আমাদের এই যে বেঙ্গল ফাইলসের যে উনি আচ্ছা, করেছেন, ঋত্বিক আচ্ছা, ভৌমিক, হুম, হুম। ওকে আমার খুব ভালো লেগেছে। তার আগে একটা সিরিজও দেখছি, বান্দিশ ব্যান্ডিটস, তো সেখানেও 2টো সিজনই ভীষণ ভালো অভিনয় করেছে, খুব ভার্সেটাইল, ওনার অভিনয় ভালো লাগছে। কিন্তু আমাদের যদি স্টার ওইভাবে, মানে আমাদের সকলের পছন্দ দেব। ধন্যবাদ দিদি, চাকদা থেকে এসছো, অনেকটা সময় দিয়েছো মগজবাড়ির টিমকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইটুকু আড্ডাতে হয়তো সবটা জানা হয় না, তবে যতটা জানতে পেরেছি, আশা করি যে এরপর আবার আড্ডা হবে, এরপর চাকদায় গিয়ে আড্ডা হবে, দাদার সাথেও আড্ডা হবে, তোমার সাথেও আড্ডা হবে, তোমার থিয়েটার, রাজনীতি, কাজকর্ম নিয়ে আরও অনেক গল্প তো থাকে, 1 ঘন্টা বা 2 ঘন্টায় সবটা পূরণ হয় না। আমাদের খুব ভালো লেগেছে,
তোমার কিরকম লেগেছে আমার মগজমারির সাথে কথা বলে, সেটা তুমি একবার বলে দাও। অনেক অনেক ধন্যবাদ মগজবাড়িকে, এবং আজকে আমার সঙ্গে মৈনাক কথা বললেন। আমার খুবই ভালো লেগেছে যে আমার মতন সামান্য একজন রাজনৈতিক কর্মী, একজন খুব সামান্য নাট্যকর্মী পেশায়, যিনি একজন শিক্ষিকা, তার পেছনে তার জন্য এতটা সময় দিয়েছেন। আমি সত্যি তার জন্য অত্যন্ত আনন্দিত, আপ্লুত এবং অত্যন্ত সম্মানিত বোধ করছি। নিশ্চয়ই এর পরবর্তীতে আমি চাইবো যে আমার কনস্টিটুয়েন্সিতে যাক, আমাদের গ্রাম বাংলার সকলের সাথে কথা হোক, তাদের সমস্যা, তাদের খুঁটিনাটি, তাদের দৈনন্দিন জীবন উঠে আসুক, তাদের সঙ্গে কথা হোক, তাদের সঙ্গে আমাদের কীরকম ইন্টারাকশন হয় সেগুলো ওখানে গিয়ে দেখা হোক। এবং যেহেতু আমি একজন সামান্য নাট্যকর্মী বললাম, মঞ্চে তো আমরা নাটক করি, কিন্তু আমি চেয়েছি সবসময় যে আমাদের গ্রাম বাংলার থেকেও যে প্রতিভারা আছে তারা উঠে আসুক। কাজী মগজমারির মাধ্যমে যদি সেই রকম কোনো কাজ করা যায়, সেটা আমার মগজমারির কাছে আবেদন থাকলো যে সেইভাবে যদি কোনো কাজ করা যায় তাদেরকে নিয়ে, তাহলে অবশ্যই আমি সেখানটায় মানে খুব থাকতে চাই, ইনভলভ থাকতে চাই, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে চাই। সকলকে অল দ্য বেস্ট, মগজবাড়ির সমস্ত টিমকে। এইভাবেই এই পডকাস্ট আরও চলুক, তার সফলতা কামনা করি, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, এটুকুই বলার আছে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠিক আছে।